এই সফটওয়্যারটা আপনারা নিজেরা বিভিন্নভাবে কালেকশন করতে পারেন, অথবা আপনারা যদি বলেন যে আমি যেটা ব্যবহার করি সেটা দিব, তো সেটাও দিতে পারে। যেমন আমি ইলাস্ট্রেটরের আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটার লিংক, ডাউনলোড লিংক দিয়েছি গ্রুপে। তো এরকমের ফটোশপেও আমি আপনারা চাইলে আমি লিংকটা গ্রুপে দিয়ে দিব। স্যার স্যার আপনি আমাকে তুমি করে বললেন স্যার, ভালো লাগে তুমি করে বলুন। বুঝিনি। স্যার আপনি আমাকে তুমি করে বলুন স্যার, তুমি করে বললেই ভালো লাগে স্যার। না না, এখানে তুমি বা হচ্ছে এই রকমের কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আমি আপনাদের মতনই, আপনি আমাকে ভাই বললেও ভালো হয়, কোনো সমস্যা নাই। আর এখানে ওই রকমের টিচার স্টুডেন্ট ওই রকমের কোনো ব্যাপার নেই। জাস্ট আমি আপনাদেরই একজন মনে করতে পারেন। যাক, হ্যাঁ, ওকে, ক্লাস শুরু করি আমরা। তা ধন্যবাদ 11:11 ভাই। বাজে। ওকে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ভাইয়া। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে রাখবেন। ওকে। আর যখন কথা বলবেন তখন শুধু মাইক্রোফোনটা অন ঠিক রাখবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে, ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে এলইডিপি প্রজেক্ট, এলইডিপি প্রোগ্রামের গ্রাফিক্স ডিজাইন এর তৃতীয় ক্লাস। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, তাই না? আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আজকে আমরা নতুন কিছু শিখব। আশা করি আপনারা মনোযোগী হবেন। যেটা আমি ফার্স্টের দিকে বলেছি, কিছু রুলস বা আমার ক্লাসের বিষয় আবার একটু মনে করিয়ে দেই আপনাদেরকে। দয়া করে কেউ আমি কাজ দেখানোর সময় প্র্যাকটিস করবেন না। আমি প্রত্যেকটা কাজ দেখানোর পরেই আপনাকে প্র্যাকটিস করার সময় দিব, যে এখন আপনি প্র্যাকটিস করেন। ওকে, তখন আপনি প্র্যাকটিস করবেন। আর আপনি যদি না বুঝেন, তখন আমি যখন বলবো যে ভাই প্র্যাকটিস করেন, তখন আপনি আবার বললেন যে হ্যাঁ আমি বুঝিনি, আবার বুঝিয়ে দেন। আপনি 100 বার বললে আমি 100 বারই আপনাকে বোঝাবো। এক্ষেত্রে আমার কোনো কার্পণ্যতা নাই। তবে দয়া করে আমি কাজ দেখানোর সময় আপনি প্র্যাকটিস করবেন না। ওকে। বুঝলো ভাই। ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। ভাই আমার একটু কথা ছিল। জি বলুন। ভাই আমি আসলে পুরো আর্টবোর্ডটা সিলেকশন করতে পারতেছি না, একটু দেখাবেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া গতকালকে এবং পরশুদিন আমরা যে বিষয়গুলো দেখেছি, এই লাস্ট 2টা ক্লাসে, এই ক্লাস 2টা যে বিষয়গুলো আমরা দেখেছি, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি সেখানে একটু টাচ করে আসব। ওকে। আমি গতকালকে আমার একবারে ছুটি হয়ে গেছিল গা, লাইন অফ করছিল আর ক্লাস করি না, তাহলে ভালো তো। ঠিক আছে, আমি হচ্ছে আজকে গতকালকের ক্লাসটা আপলোড করে দিব। আগামীকালকে যেহেতু শুক্রবার আছে, আপনারা একটু প্র্যাকটিস করতে পারবেন। তা আমি আজকে সহ লাস্ট এই যে 3টা ক্লাস একটা তো আপলোড করা আছে, আর 2টো আপলোড করে দিব। আপনি ওইটা ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? শুক্রবার কি ক্লাস বন্ধ থাকে? জি, আমি শুনিনি মামুন ভাই। বলতেছি শুক্রবার কি ক্লাস অফ থাকবে? হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডেতে ক্লাস অফ থাকবে। আচ্ছা, ধন্যবাদ। ফ্রাইডেতে ক্লাস অফ থাকবে, তবে হচ্ছে আমার যদি কোনো পার্সোনাল কাজের জন্য দেখা গেছে আমি একদিন বাকি যে 6 দিন থাকে, এই 6 দিনের কোনো একদিন একটা ক্লাস নিতে পারলাম না, তো ওইটার প্রক্সি হিসাবে আমি হয়তো আপনারা যদি অন্য টাইমে বলেন সে টাইমে নিতে পারবো, অথবা যদি মনে করেন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে শুক্রবারে ক্লাসটা নিব, তাহলে সেটাও নিতে পারবো। ওকে, সেক্ষেত্রে হয়তো শুক্রবারেও ক্লাস হতে পারে, তবে সেটা অন্য একটা ক্লাসের প্রক্সি হিসেবে। কিন্তু সাধারণভাবে সপ্তাহে 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার 6 দিন ক্লাস, শুক্রবার অফ। আর যে কোনো সরকারি ছুটিতে ক্লাস অফ থাকবে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আমি একটা আমার ইলাস্ট্রেটর ওপেন করলাম, এবং আপনাদের যে নামে যে আমরা যে ওয়ার্ক স্পেসটা তৈরি করেছি সেই ওয়ার্ক স্পেসে আছি। ওকে, এখন আমি একটা আর্টবোর্ড নিয়ে আসবো। আমি কন্ট্রোল এন দ্বারা আর্টবোর্ডের নিউ ডকুমেন্টে নিয়ে আসতে পারি। এখান থেকে আমি একটা A4 সাইজের, ওকে, এটা A4 সাইজের আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, ইনসিতে আছে।
তো একজন বলেছেন যে আপনি আর্টবোর্ডটা সিলেক্ট করতে চান, তাই তো? এই আর্টবোর্ডটাকে আপনি কোনোভাবে সিলেক্ট করতে পারবেন না। এই আর্টবোর্ডটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না। ওকে শাহাবুদ্দিন ভাই, এই আর্টবোর্ডটা আপনার কোনোভাবেই সিলেকশন করতে পারবেন না আপনি। আপনাকে যদি এই আর্টবোর্ড বরাবর যদি কোনো একটা কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাকে আমি যে গতকালকে রেক্টেঙ্গুলার দেখেছি, সেই রেক্টেঙ্গুলার টুল দিয়ে আর্টবোর্ড বরাবর আর একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। এখন আমি এটাকে যে কোনো কালার দিতে পারবো, তারপরে সেটাকে আমি সিলেকশন করতে পারবো, ঠিক আছে? কিন্তু এই আর্টবোর্ড বরাবর এই আর্টবোর্ড এটাকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন না, আর এখানে আপনি এটাকে সিলেকশনই করতে পারবেন না এই আর্টবোর্ডটাকে। আমি হচ্ছে যদি আর্টবোর্ড বরাবর বা আর্টবোর্ডের এইখানে আমার আর্টবোর্ড এখানে কোনো কালার টালার দেওয়ার বা কোনো কিছু করার দরকার হয়, তখন আমি এই আর্টবোর্ড বরাবর একটা রেক্টেঙ্গুলার নিব। তো সেইটার উপরে আমি কাজ করব, বা সেটাকে কালার টালার চেঞ্জ করা, আপনি এটা সিলেকশন করে কালার টালার যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি 1 মিনিট একটু আপনারা লাইনে থাকেন। ওকে, আচ্ছা, কেউ যদি জয়েন হতে না পারে, সে যদি গ্রুপে মেসেজ দেয়। মাহফুজুর রহমান, আচ্ছা, তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন দয়া করে। রাশেদ ভাই, আমার একটা ছিল জি বলেন। যে আমরা যে A4 সাইজের যে পেজটা এখন নিলাম কাজের জন্য, দেখা যাচ্ছে ফটোশপে আমরা এটাকে গ্রুপ করতে পারতেছি যে কোনো একটা সাইজে। যেমন 2x2 একটা সাইজ নিলাম, নিয়ে আমরা গ্রুপ করলাম, বাট এটারে কিন্তু আমি এরকম ভাবে পারতেছি না আর কি। এই বিষয়টা যদি কাইন্ডলি দেখাতেন তাহলে আমার ভালো হইতো। আচ্ছা, আপনি মেবি হচ্ছে গতকালকের ক্লাসটা করেননি। জি 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 ভাই। মানে আমি ওই ঢুকতে পারিনি আর কি, আমি বুঝতে পারিনি কিভাবে ঢুকতে হবে আর কি। এখানে আমি রেড করছি, এটাই আমার ফার্স্ট ক্লাস। তো আপনি ভিডিও বলছেন, ওই ভিডিও থেকে আমার টিকা নিতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমি গতকালকে দেখিয়েছি। তারপরে একটু যেহেতু বলছেন, একটু টাচ দেই। আপনি দয়া করে যারাই হচ্ছে আজকে নতুন জয়েন করেছেন, যদি এমন কেউ থেকে থাকেন যে আজকে নতুন জয়েন করেছেন, তো তারা দয়া করে আমি আজকে ভিডিওগুলো আপলোড করব, ওইখান থেকে পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। কারণ আমার আমি ক্লাসটারগুলো এভাবেই সাজিয়েছি যে আপনি যদি একটা ক্লাস মিস করেন, তো পরের ক্লাসে যে বুঝবেন না। ওকে, তো আপনাকে পিছনের ক্লাসগুলো যদি করেন, তাহলে আবার সামনেরগুলো আপনার জন্য সহজ হবে, বা আমি যখন সামনে যাব তখন আপনি বুঝতে পারবেন। না হলে পিছনের ক্লাস না করলে সামনের ক্লাস ভালোভাবে বুঝতে পারবেন না। ওকে, ঠিক আছে, আপনি বলেছেন, আমি একটু টাচ করে দিচ্ছি, আর হচ্ছে যে ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। তো আমি গতকালকে দেখিয়েছিলাম সে যেটা বলেছে, আমি সেটাকে একটু বলি যে ফটোশপে একটা টুল আছে ক্রপ টুল। তো ক্রপ টুলের মাধ্যমে আমি যদি একটা আর্টবোর্ড নিয়ে আসি, বা আমার যে ক্যানভাসটা থাকবে সেটাকে আমি ক্রপ করে ছোট বড় করতে পারি। তো এখানে আমি আমার আর্টবোর্ডটাকে কিভাবে ছোট বড় করব, তো গতকালকে বা হচ্ছে যারা ক্লাস করেছেন তারা জানেন যে আমার আর্টবোর্ডটাকে কিভাবে আমি এডিট করতে পারি, তাই না? কিভাবে আমি ছোট বড় করতে পারি। তো আমি এখান থেকে এই যে ডকুমেন্ট সেটআপেও যেতে পারেন, অথবা আপনার এই যে আর্টবোর্ড নামে একটা টুল আছে, আর্টবোর্ড টুল, এই আর্টবোর্ড টুলে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এই ছোট বড়র অপশনগুলো চলে আসবে। ওকে, এখান থেকে আমি যে কোনো দিকে ছোট বড় করতে পারছি। ওকে, আমি আমার যদি সাইজটাকে ছোট বড় করতে হয়, আমি করে নিতে পারছি, এবং করার পরে আমি আমার সাইজ অনুযায়ী নেওয়ার পরে আমি সিলেকশন টুলে ক্লিক করব, তাহলেই হবে। অথবা আমার যদি কোনো নির্দিষ্ট পরিমাণটা জানা থাকে, পরিমাপটা যদি জানা থাকে, তাহলে আমি এই যে উইথ এবং হাইট দেওয়া, এটা দ্বারা আমি হচ্ছে
এখানে লিখে দিলেই সেই পরিমাপ অনুযায়ী আর্টবোর্ডটা হবে। তারপর আমি এই সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে ক্লিক করলেই আমার এটা এই যে সাইজ অনুযায়ী হয়ে গেছে। তো আপনি এভাবে আপনার আর্টবোর্ডটাকে করতে পারেন, এডিট করতে পারেন। ধন্যবাদ ভাইয়া। ওকে, তো আমি আজকে আমি ফার্স্টেই দেখাবো হচ্ছে কিভাবে আমি আমার আর্টবোর্ডটা নিয়ে আসার পরে আমি এখানে কাজ করছি। আমি ধরেন একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গুলার শেপটাই তো আমরা দেখেছি, তাই না? তো এই রেক্টেঙ্গুলার শেপটা নিলাম বা এটা ধরেন কাজ করলাম, সাপোজ টু সে যে আমি এখানে কাজ করলাম, কাজ করার পরে আমার মনে হলো আমার আর একটা আর্টবোর্ড নেওয়া দরকার। তো আমি যদি কাজ করার শুরুতেই বুঝি, যে আমি যদি আগে থেকে আমার জানা থাকে যে আমার 2টা আর্টবোর্ড লাগবে, আমার 3টা আর্টবোর্ড লাগবে, তো সেটা কিন্তু আমি যখন প্রথম আর্টবোর্ডটা নিব, এই যে কন্ট্রোল এন দ্বারা বা আমি এই ফাইল থেকে নিউ ডকুমেন্ট দ্বারা তো এখান থেকেই কিন্তু আমি আর্টবোর্ড আমার যে কয়টা লাগে আমি সে কয়টা নিতে পারি। যেমন এখানে যদি আমি 2টা 3টা 5টা যা আমার লাগে আমি সেই পরিমাণ আর্টবোর্ড নিতে পারি। যেমন ধরেন আমার 2টা আর্টবোর্ড দরকার, আমি এই যে 2টা আর্টবোর্ড নিচ্ছি। ওকে, এটা আমরা দেখেছি। তো কিন্তু আমার আমি তখন আমার মনে হয়নি যে আমার 2টা আর্টবোর্ড নেওয়া দরকার, কিন্তু আমার কাজ করার মাঝে অথবা কাজ করার পরে আমার কাজ কমপ্লিট হওয়ার পরে মনে হলো যে আমার আর একটা আর্টবোর্ড দরকার। ওকে, যেখানে আমি এটাকে একটা কপি করে নিয়ে রাখতে পারবো বা সামহাও আমার আর একটা আর্টবোর্ড দরকার, তখন আমি কিভাবে আর্টবোর্ড নিব। তো আমরা এর আগে দেখেছি কিভাবে আমি এডিট করব, এর আগে দেখেছি আমরা কিভাবে ব্লিড যদি না নিয়ে আসি তাহলে ব্লিডটা কিভাবে নিব, ঠিক আছে? তো এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে আমি আর্টবোর্ডটা যদি প্রথমেই যদি আমি 2টা আর্টবোর্ড বা 3টা আর্টবোর্ড যদি না নিয়ে আসি, তো আমার এই অবস্থায় আমি কিভাবে আর্টবোর্ড বাড়াবো। ওকে, অথবা আমার বাড়তি আছে সেটাকে আমি একটা আর্টবোর্ডে নিয়ে আসবো, বাড়াবো কমাবো কিভাবে সেটা দেখেন। আমি জানি আমার যে কোনো অপশন বা যা কিছু প্রয়োজন সব প্রয়োজনীয় তথ্যগুলো আমি বা প্রয়োজনীয় অপশনগুলো পাবো কোথায়, উইন্ডোতে। আমি উইন্ডোতে যাব, উইন্ডোর ভিতরে আমার আর্টবোর্ড নামে একটা অপশন আছে, আর্টবোর্ড। ওকে, এই আর্টবোর্ড অপশনটাকে আমি যদি ক্লিক করি এটা প্লেট আকারে বাইরে চলে আসবে। দেখেন আমি এই আর্টবোর্ডটাকে আগেই নিয়ে আসছিলাম, যে বলেছিলাম না যেগুলো আমার প্রয়োজনীয় মাঝে মাঝে দরকার হবে বা বেশি দরকার হবে সেগুলোকে আমি এনে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। তো দেখছি আমার আর্টবোর্ডটা দরকার হচ্ছে। তো এই আর্টবোর্ডটাকে আমি বোঝানোর জন্য একটু বাইরে নিয়ে আসি, একটু বড় করি। তো আমার এখানে হচ্ছে কয়টা আর্টবোর্ড দেখাচ্ছে, একটা আর্টবোর্ড, তাই না? তো আমার এখানে একটা আর্টবোর্ড আছে, এই জন্য আমার এখানে একটা আর্টবোর্ড দেখাচ্ছে। তো আমি যদি এই যে নিচে নিউ আর্টবোর্ড নামে একটা অপশন আছে, ওকে, নিউ আর্টবোর্ড, আমি যদি নিউ আর্টবোর্ডে ক্লিক করি তাহলে আমার আরেকটা আর্টবোর্ড তৈরি হবে। এখন আপনি যত ক্লিক করবেন, যত নিউ আর্টবোর্ডে ক্লিক করবেন তত আপনার আর্টবোর্ড তৈরি হতে থাকবে। আমার এখন টোটাল 5টা আর্টবোর্ড, দেখেন 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা আর্টবোর্ড আছে। তো আমি কিভাবে নিলাম আরও একবার দেখাই। আমি একটু ব্যাকে যে, আমরা জানি কন্ট্রোল জেড দ্বারা আমি ব্যাকে যেতে পারবো, আনডু করতে পারবো, কন্ট্রোল জেড। ওকে, আর শিফট জেড দ্বারা আমি রিডু করতে পারবো, কন্ট্রোল শিফট জেড দ্বারা আমি রিডু করতে পারবো। ধরেন আমি এই যে আমি কন্ট্রোল জেড দ্বারা আনডু করছি, আমি আর কি পিছনে চলে গেলাম। আবার কন্ট্রোল শিফট জেড দ্বারা আমি সামনে আসতে পারবো। ওকে, আমার এই রাইট বাটন ক্লিক করলে দেখেন আনডু রিডু এগুলো পাবেন। এগুলো শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড আর শিফট কন্ট্রোল জেড। আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে আমি একটু পিছনে গেলাম আবার একটু সামনে আসলাম, তো আমি একটু পিছনে যাই। আচ্ছা, তো আমার এখানে কয়টা আছে, একটা আর্টবোর্ড আছে। তো আমি চাই যে আমার আরও একটা বা 2টা আর্টবোর্ড থাকুক, আমার নিয়ে আসা প্রয়োজন। আমি উইন্ডোতে যাব। ওকে, উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোর এই যে উপর দিকে দেখেন আর্টবোর্ড নামে একটা অপশন আছে, আর্টবোর্ড। আমি এটাকে ক্লিক করব, ক্লিক করলেই আমার এটা প্লেট আকারে বাইরে চলে আসবে। তারপরে আমি এই নিচের দিকে শুধুমাত্র এখানে একটা অপশনই শো করা আছে, সেটা হচ্ছে নিউ আর্টবোর্ড। ওকে, নিউ আর্টবোর্ডে আমি ক্লিক করব, তাহলেই আমার নতুন আর্টবোর্ড তৈরি হবে। এই যে নতুন আর্টবোর্ড তৈরি হচ্ছে। এখন আবার মনে হলো যে আমার এই আর্টবোর্ডটা আমার দরকার নাই, আমার এই সেকেন্ড আর্টবোর্ডটা দরকার নাই। ওকে, আমি এই যে 6 নাম্বার আর্টবোর্ডটা আমার দরকার নাই, আমি 6 নাম্বারটা ধরে এই যে এখানে আমি ক্লিক করে দিব ডিলেট আর্টবোর্ড। যদি আমার ডিলিট করে দিতে চাই আমি ডিলেট আর্টবোর্ডে ক্লিক করতে পারছি।
ডিলিট আর্টবোর্ডে ক্লিক করতে পারছি। এখন মনে হলো যে আমার আবার এই আর্টবোর্ডটাকে আমি এর নিচে নিয়ে রাখতে চাই। আমার এটা পাশাপাশি আছে না, পাশাপাশি না, আমি নিচে নিয়ে রাখতে চাই। তখন আমি কি করব, এই যে কর্নারে একটা চিহ্ন আছে দেখেন, রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ড। ওকে, রিঅ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই রিঅ্যারেঞ্জের অপশনটা আসবে। ওকে, এটাকে যদি আমি যে নিচের দিকে দিয়ে রাখি, ওকে, র কালার নিচের দিকে দিয়ে রাখি, তারপরে যদি আমি ওকে দিই, এটা আমার নিচে চলে আসলো, এই আর্টবোর্ডটা আমার উপর নিচে চলে আসলো। এখান থেকে আমার আর্টবোর্ডটাকে উপরে নিচে করতে পারি আর কি। তো এভাবে আমি আমার একটা আর্টবোর্ড নিয়ে আসতে পারি, এবং আর্টবোর্ডটাকে যদি মনে হয় যে না আমার উপর নিচে না, আমি পাশাপাশি রাখবো, আবার রিয়ারেন্সে যান, রিয়ারেন্স থেকে এই যে পাশাপাশি এটাকে ক্লিক করেন, লেআউট, এই যে পাশাপাশি, আমি ওকে দিচ্ছি, আমার এটা পাশাপাশি চলে আসছে। ওকে, তো এভাবে আমি একটা আর্টবোর্ড নতুন করে নিয়ে আসতে পারি, এবং যদি আমার বেশি আর্টবোর্ড নেওয়া থাকে প্রথম দিকে, তো সেটাকে আমি ডিলিটও করে দিতে পারি। আমার ধরেন এখানে কয়টা আছে, 2টা আর্টবোর্ড আছে, আমি চাই একটা আর্টবোর্ড ডিলিট করে দিতে, আমি এই 2 নাম্বারকে ধরে আমি ডিলিট করে দিলাম। ওকে, আমার এই আর্টবোর্ডটা ডিলিট হয়ে গেল। আবার যদি আমি চাই যে আর্টবোর্ডটাকে আমি উপর নিচে পাশাপাশি না রেখে নিচে রাখবো, তো সেটাও আমি এই রিঅ্যারেঞ্জ দ্বারা করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আমার আর্টবোর্ড আর নিয়ে আসার পরে আমি কাজ করতেছি, অথবা নিয়ে আসার পরে আমার মনে হলো যে আমার আর একটা আর্টবোর্ড দরকার। ওকে, তো এই অবস্থায় আমি নতুন আর্টবোর্ড কিভাবে নিয়ে আসব? আমি তো পারি যে এটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে 2টা 3টা 5টা আর্টবোর্ড নিয়ে আসতে, কিন্তু আমি তো অনেকগুলো কাজ করে ফেলছি, ধরেন আমি কাজ শুরু করে দিয়েছি। তো এই কাজ করার মাঝে অথবা কাজ করা প্রায় শেষের দিকে, তখন আমি কিভাবে নতুন আর্টবোর্ড নিয়ে আসব? আমি উইন্ডোতে যাব। ওকে, উইন্ডো থেকে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্সের নিচে আর্টবোর্ড, এই আর্টবোর্ডে আমি ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করলে আমার এই অপশনটা প্লেট আকারে বাইরে চলে আসবে। তো এখান থেকে আমি যদি এই নিউ আর্টবোর্ড নামে অপশন আছে, নিউ আর্টবোর্ড, ওকে, নিউ আর্টবোর্ডে আমি ক্লিক করলাম, আমার আর্টবোর্ড, নতুন একটা আর্টবোর্ড তৈরি হলো, নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। ওকে, এখন আমার যদি মনে হয় যে নতুন আর্টবোর্ডটাকে আমি নিচে রাখতে চাই, এটা পাশাপাশি আছে, আমি নিচে রাখতে চাই, আমি এই রিঅ্যারেঞ্জ, এই আর্টবোর্ডের এখানে আবার রিঅ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, রিঅ্যারেঞ্জে ক্লিক করে আমি এই যে নিচে অ্যারেঞ্জ বাই কলাম, ওকে, অ্যারেঞ্জ বাই কলামে ক্লিক করে আমি যদি ওকে দেই, আমার আর্টবোর্ডটা নিচে চলে আসবে। আবার আমি অ্যারেঞ্জ বাই রো দিচ্ছি, এটা এসে চলে আসছে, পাশে চলে আসছে। আবার আমি যদি চাই এটাকে ডিলিট করে দিতে, আমি এই ডিলিট আর্টবোর্ডের যে অপশন আছে এটাকে ক্লিক করতে পারি, অথবা আপনি এখানেও আছে নিউ আর্টবোর্ড, ডুপ্লিকেট আর্টবোর্ড, ডিলিট আর্টবোর্ড। ওকে, এখানেও আছে। আবার এখানে আপনি আর্টবোর্ডের সাইজটাও দিতে পারতেছেন। ওকে, যদি আপনার আর্টবোর্ড এডিট করার দরকার হয়, আপনি এখান থেকেও আর্টবোর্ড এডিট করতে পারছেন। এই যে এই সাইডে যে অপশনগুলো আছে, এখানে নিউ আর্টবোর্ড, এই নিউ আর্টবোর্ডটাই এটা, ঠিক আছে। তো এখানে আর কি সুবিধার জন্য এখানে দিয়ে দিয়েছি। তারপর ডুপ্লিকেট আর্টবোর্ড, আমি নতুন একটা আর্টবোর্ড নিলে আর কি যেটা হবে। আর তারপর হচ্ছে ডিলিট আর্টবোর্ড, ডিলিট এমটি আর্টবোর্ড, এই অপশনগুলো এখানে আছে। ওকে, রিঅ্যারেঞ্জ আছে, এই রিঅ্যারেঞ্জের অপশনটাও এখানে আছে। তো আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই, 2-3 মিনিট একটু দেখেন যে নতুন একটা আর্টবোর্ড নিয়ে আসতে পারছেন কিনা, এবং সেটাকে আপনি এডিট করতে পারছেন কিনা।
সবাই হ্যালো রাসেল ভাই, জি বলেন। হলুদ যে এটার নাম যেন কি? কোনটা? এটা এই যে যে হলুদ যে হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা। হচ্ছে ফিল। ওকে, এটা আমি রিমুভ করবো কিভাবে? আপনি এইটাকে এই যে ফিলটাকে উপরে রেখে এই যে দেখেন এখানে নিয়ে আসলে আপনার মাউসও লেখা লেখা দেখাচ্ছে যে ফিল। ওকে, আপনি এখানে রেখে এই যে নান একটা অপশন আছে নিচে নান, এখানে আপনি ক্লিক করে ওটা ক্লিক করে আমি দিলে সম্পূর্ণভাবে সাদা টেস্ট করবো কিভাবে? যে উপরে যে কালো ঘরটা চতুর্ভুজের সরি এই যে এটা এটার মতো করে ফেলবেন। আমি রিমুভ এটা রিমুভ করে কিভাবে? মানে পুরো একদম সাদা টেস্ট বানাবো কিভাবে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি যদি এটা ইয়েলো কালার আছে তাই না, ইয়েলো আছে, এখন আমি এটাকে যদি হোয়াইট কালার করতে চাই তাহলে আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিব। বা এখানে আপনি ক্লিক করলে এই যে আমার এই সাইডে হোয়াইট কালার থাকে, এই সাইডে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, আমি ওকে করে দিব। আমি এখন আপনি আমি যদি বলতে চাচ্ছি আমাকে শেষ করতে হ্যাঁ। দেন। আর আপনি যদি চান যে না আমার এখানে কোনো কালারই থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে আপনি এই নান করে দেন, এখান থেকে দিতে পারেন অথবা এখান থেকে দিতে পারেন। ভাইয়া উনি আসলে বলতে চাচ্ছে যে এগুলা রিমুভ করবে কিভাবে, মানে এটা ডিলিট করে হ্যাঁ। দিবে। ডিলিট হ্যাঁ করবেন আমি কিভাবে? হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা আচ্ছা, ডিলিট করবেন সেটা হচ্ছে এটা তো পুরো এই আপনি শেপটাকেই ডিলিট করে দিতে চান তাই তো? হ্যাঁ হ্যাঁ এই শেপটাকে পুরো ডিলিট করতে আচ্ছা, জাস্ট হচ্ছে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আপনি আপনার ডিলিট কিবোর্ডের যে ডিলিট অপশন আছে না, ডিলিট অপশনটা প্রেস করেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ। এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট অপশন প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। ভাইয়া জি বলুন। তাহলে যে যে ইয়াগুলো দরকার এগুলো কি আমরা উইন্ডোজ থেকে গেলে পাবো না? হ্যাঁ, উইন্ডোর ভিতরে দেখেন অনেক অপশন আছে, এগুলো নিয়ে আমরা যেগুলো ইম্পর্টেন্ট আমাদের প্রয়োজন হবে, এই যে পাথফাইন্ডার, নেভিগেটর, ওকে, এইগুলো নিয়ে আমরা কাজ করব। সিম্বল, ট্রান্সপারেন্ট, সরি সিম্বল, তারপরে হচ্ছে টাইপ, এই যে সবগুলো এখানে পাবেন, গ্রেডিয়েন্ট। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সবার হয়েছে? হ্যাঁ, আপনার পাশে যে প্যারাগ্রাফ অপশনটা আছে ওইটা কি আগে থেকে ছিল? কোনটা? আমার পাশে যে প্যারাগ্রাফ ও একটা অপশন লেখা আছে ওটা কি অ্যাকচুয়ালি এইটা প্রপার্টিজ নাকি প্যারাগ্রাফি? এইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে আমি এই যে আর্টবোর্ড নিয়ে আসলাম না, এই আর্টবোর্ড নিয়ে আসছে, সেই আর্টবোর্ডের মতনই একটা অপশন। তো আমি যখন এই যে টাইপ টুলটা দেখাবো তখন আমরা এই প্যারাগ্রাফের অপশনগুলো দেখব। ওকে, আচ্ছা। এটাও আমি কি করেছি, আমি এখান থেকে নিয়ে এসে এখান থেকে যেগুলো আমার প্রয়োজন, ধরেন আমার হচ্ছে পাথফাইন্ডারটা দরকার, আমি এই পাথফাইন্ডারটাকে নিয়ে আসলাম, এসে আমার পাথফাইন্ডার নেওয়া আছে, এই যে আমি এসে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর কি, বারবার যেন আমাকে এখান থেকে নিয়ে আসতে না হয়। তো আপনারা যারা প্রথম দিন তো আমরা সবাই এই একটা ওয়ার্ক স্পেস তৈরি করেছি আমাদের নাম দিয়ে, তাই না? তো আপনারাও তো প্রত্যেকে একটা ওয়ার্ক স্পেস তৈরি করেছেন। তো এখন কেউ যদি এই আর্ট বোর্ডটাকে নিয়ে না আসেন, যে আমি আর্ট বোর্ডটাকে এখানে রাখছিলাম না,
তো আপনি এখন এনে সুন্দরভাবে সাজিয়ে রাখেন, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো সময় আমি জাস্ট এখানে একটা ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিতে পারি, আমাকে আর বারবার এখান থেকে উইন্ডো থেকে নিয়ে আসতে না হয়। আপনাকে এই সব ছোট ছোট কাজগুলোই কিন্তু আপনার মধ্যে প্রফেশনালিজম যে জিনিসটা সেটা তৈরি করবে। আচ্ছা, তো আশা করি আপনাদের সবারই প্র্যাকটিস করা হয়েছে। সুমন দে, আপনি কথা বলতে পারছেন না, ঠিক আছে। আপনি কথা যদি মাইক্রোফোনের কারণে কথা না বলতে পারেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি কথা বলতে চাচ্ছেন, এটা এখানে লিখে দেন, আমি এটা দেখব, আমি এটা প্রায় চেক করি। আপনি যারাই আছেন মাইক্রোফোনে সমস্যার কারণে কথা বলতে পারছেন না বা প্রশ্ন করতে পারছেন না, আপনারা দয়া করে এখানে এই চ্যাট বক্সে লিখে দেন। লিখতে তো পারবেন আপনি, এই রকমের বাংলা লিখতে হবে এমন না, আপনি হচ্ছে ওই যে আমরা যেভাবে লিখি আর কি মেসেজ টেসেজ, যে বাংলিশ ওইভাবেও লিখতে পারেন, সমস্যা নাই। বা যেভাবে আপনি লিখতে চান লিখেন, সমস্যা নেই। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী ধাপে যাই। এরপরে আমরা দেখব হচ্ছে, আমি এই সিলেকশন টুলের কাজগুলো দেখাই। ওকে, আস্তে আস্তে আমরা এই সবগুলো টুলের কাজ দেখব, অপশনগুলোর কাজ দেখব, তারপরে আমরা ডিজাইনে যাব, যেটা আমি প্রথম দিন আপনাদেরকে বলেছি। তো আমি প্রথমে হচ্ছে সিলেকশন টুলের কাজ দেখাবো। সিলেকশন টুলের কাজ একটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? একটা কাজ কি সিলেকশন করা, যেটা সবচাইতে ইলাস্ট্রেটরের বড় কাজ, কারণ আপনি সিলেকশন ছাড়া কোনো কাজই করতে পারবেন না। এটা আমরা দেখেছি গতকালকে, যে সিলেকশন ছাড়া আমার কোনো কাজই করতে পারবো না। সেই সিলেকশনের কাজটা করেই হচ্ছে এই সিলেকশন টুল। তাহলে এটাই সবচাইতে বড় কাজ করে না? আমি আমার এই যে রেক্টেঙ্গুলার টুল থেকে আমি শর্টকাট কি এম এর মাধ্যমে রেক্টেঙ্গুলার টুলে গেলাম, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। ওকে, এটার কালার আমার হোয়াইট আছে না, আমি হোয়াইট চাই না, আমি একটা গ্রিন কালার নিচ্ছি। ওকে, জাস্ট এটা সিলেকশন অবস্থায় আছে, আমি এখানে যে কালারটা ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমার রেক্টেঙ্গুলার টুলে আছে। এখন আমি যদি এটাকে সিলেকশন বা সামহাও আমি বাইরে ক্লিক করতে চাই, তাহলে কিন্তু আমার এটা হবে, নতুন একটা আর রেক্টেঙ্গুলার তৈরির অপশন আসবে। ওকে, এখান থেকে যদি আমি বের হয়ে যেতে চাই, আমাকে এই সিলেকশন টুলে ক্লিক করে যেতে হবে। সিলেকশন টুলে ক্লিক করলাম, এখন আমি এই সাইডে সিলেক্ট করে বের হয়ে গেলাম। আচ্ছা, তো এই সিলেকশন টুলের কাজ হচ্ছে 5টা, মোটামুটি 5টা কাজ এই সিলেকশন টুল দ্বারা আমরা করতে পারি। ওকে, তার মধ্যে একটা কাজ আমরা দেখেছি যে সিলেকশন করা, তাই না? এই যে আমি এইটাকে সিলেকশন করেছি, আর আমি এটা গতকালকে আমরা দেখেছি যে সিলেকশন করার, এটা সিলেক্টেড আছে বা সিলেকশন হয়েছে, এটা বুঝবো কিভাবে? এই যে কর্নারের পয়েন্টগুলো দ্বারা। ওকে, এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো শো হবে, ঠিক আছে? এখন দেখেন, এখন কিন্তু শো হচ্ছে না। আমি বাইরে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিয়েছি। বাইরে ক্লিক করলে আপনার ডিসিলেক্ট হয়ে যাবে। তো দেখেন, এখন আমার এটা কিন্তু সিলেকশনটা নাই, আমার কোনো পয়েন্টও দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মাউস নিয়ে গেলে আমার যে স্মার্ট অবজেক্টটা আছে, সেই স্মার্ট অবজেক্ট আমাকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট সে দেখাচ্ছে, এবং এখানে যে পাথ আছে সেই পাথগুলো দেখাচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট, পাথ এগুলো নিয়ে আমরা পরে দেখব ডিটেলস। তো এই স্মার্ট অবজেক্ট, স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে এগুলো। ওকে, স্মার্ট গাইড, কিন্তু আমার এই পয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর যখনই আমি এখানে ক্লিক করে সিলেকশন করব, তো তাহলেই কিন্তু আমার এই পয়েন্টগুলো দেখা যাবে। তো এই পয়েন্টগুলো দেখা গেলে তাহলে আমি বুঝবো এটা সিলেক্টেড। তো এই সিলেকশন টুলের প্রধান কাজ এবং 1 নাম্বার কাজ হচ্ছে, সে যে কোনো শেপকে, যে কোনো কিছুকে সে সিলেকশন করে। সিলেকশনের কাজটা আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এরপরে আসেন সিলেকশনের ব্যাপারে আমি আর একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি আরও একটা শেপ নিলাম, আর একটা শেপ নিলাম। ওকে, আমার এখানে কত আছে? অনেকগুলো শেপ আছে, তাই না? 3টে শেপ আছে। এখন আমি যদি চাই একের অধিক শেপ সিলেকশন করতে, একের অধিক শেপ সিলেকশন করতে, আমি যখন এটাকে সিলেকশন করলাম, এখন আমি চাই এটাকেও সিলেকশন করতে একই সাথে, কিন্তু যখনই আমি এখানে ক্লিক করছি, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আবার আমি চাই এটাকেও সিলেকশন করতে, এটাও সিলেকশন থাকবে, এটাও সিলেকশন থাকবে। তো এটাকে যখন আমি ক্লিক করছি, এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। তো আমি একসাথে কিভাবে 2-3টা শেপ, 10টা শেপ বা অনেকগুলো শেপকে আমি একসাথে কিভাবে সিলেকশন করব, সেটা একটা প্রশ্ন হতে পারে, বা এটা আমাদের কাজে আসবে বা প্রয়োজন হবে। তো আমি 2-3টা উপায় করতে পারি।
ফার্স্ট যদি আমার আর্টবোর্ডে যতগুলো শেপ আছে সবগুলোকেই যদি আমি সিলেক্ট করতে চাই, আবার বলছি, আমার আর্টবোর্ডে যা আছে সবগুলোকেই যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি কন্ট্রোল এ প্রেস করব, তাহলে আমার সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। ওকে, দেখেন আমার সবগুলো সিলেক্টেড। কন্ট্রোল এ, সবগুলো সিলেকশন হয়ে গেছে আমার। এই সিলেক্ট যে আমি যদি এই যে কন্ট্রোল এ যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার সবগুলো কি হবে, সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল এ, অথবা আপনি এই সিলেক্ট থেকে যদি অল দেন, দেখেন সবগুলো আমার সিলেক্টেড। ওকে, এখন আমার প্রয়োজন হলো আমি এটাকে সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, আমি এই মাঝেরটা সিলেকশন করব না। তাহলে কি আমি কন্ট্রোল এ দ্বারা করতে পারবো? পারবো না। আমার এটাও তো মাঝে সিলেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? এটাও সিলেক্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি শিফট ব্যবহার করতে পারি। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যদি শিফট প্রেস করে আমি এটাকে সিলেক্ট করি, তাহলে আমার এই দুইটাই শুধু সিলেক্ট হবে। এখন আপনি আমার কথা বিশ্বাস করবেন কিভাবে? দেখেন আমি যখন কালার চেঞ্জ করছি, আমার এই দুইটাই কালার চেঞ্জ হচ্ছে, আমার মিডলটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। তো মিডলটা আমার সিলেক্টেড না। আবার দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, প্রথমে একটা সিলেক্ট করব, তারপর শিফট প্রেস করব, আমার কিবোর্ডের যে শিফট কি আছে, শিফট প্রেস করে তারপর বাকি অন্য যে শেপগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করে ফেলব। যেমন ধরেন আমি চাই যে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব না, আমি এটাকে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব, ক্লিক করলাম, তো আমার এই দুইটা সিলেক্টেড। এই দুইটা সিলেক্টেড, আমার এটা সিলেক্টেড না। বোঝা গেছে? যদি আমার সবগুলো সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ, আর যদি আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে চাই তাহলে আমি প্রথমে একটা সিলেক্ট করে তারপরে শিফট প্রেস করে তারপরে এভাবে আমি সিলেক্ট করব। ওকে, আরেকভাবে আমি সিলেকশনটা করতে পারি, সেটা হচ্ছে আমার মাউসের যে এই মাউসটা আছে এটা দ্বারা লেফট বাটন প্রেস করে এভাবে আমি যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার একটা এই যে এভাবে ড্র্যাগ করে যদি আমি যেটা ধরবো সেটাই আমার সিলেক্টেড হয়ে যাবে। এই যে এই দুইটা সিলেক্টেড, আবার এই তিনটে আমি ধরলাম, তিনটে সিলেক্টেড। এক্ষেত্রে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো না যে আমি এইটাকে সিলেকশন করব আবার এটাকে সিলেকশন করব, সেক্ষেত্রে কিন্তু আমি আবার এভাবে ড্র্যাগ করে সিলেকশন করতে পারবো না, তাহলে কিন্তু আমার মিডলটাও সিলেক্টেড হয়ে যাবে। এটা কিন্তু করতে পারবো না। আমার যদি এটাকে আর এটাকে সিলেকশন করতে হয়, এভাবে আলাদা আলাদা সিলেকশন করতে হয়, তার মাঝে যদি কোনো অন্য কোনো শেপ থাকে, সেক্ষেত্রে আমি এটাকে শিফট প্রেস করে সিলেকশন করব। ওকে, এই তিনটা জিনিস বুঝতে পেরেছেন সবাই? কেউ আছেন যে এমন বুঝেননি? আচ্ছা, আলাদাভাবে দুটো সিলেক্ট করতে হলে আমরা শিফট ক্লিক করে হচ্ছে ডিরেক্টলি করলে হবে। হ্যাঁ, প্রথমে একটা সিলেকশন করব, তারপরে শিফট প্রেস করে যেটা যেটা আমার সিলেক্ট করার দরকার, আমি এখানে ধরেন আরও একটা শেপ নিয়ে আসি, এই যে এটাকে নিয়ে আসলাম। তো আমার যেটা যেটা সিলেকশন করা দরকার আমি প্রথমে একটা সিলেকশন করব, তারপর শিফট প্রেস করে যেটা যেটা আমার সিলেকশন করা দরকার আমি সেটা সিলেক্ট করব। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি এটাকে এভাবে তো নরমালি কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করি আমরা। জি, নরমালি তো আমরা কন্ট্রোলে ক্লিক করে সিলেক্ট করি। আচ্ছা, এখানে আপনার এই যদি আপনি কন্ট্রোল শিফট ধরেন তাহলে কি হয় দেখেন, আপনি সিলেকশন এভাবে করতে পারেন, ঠিক আছে, সেটাও করতে পারেন, কিন্তু আমি দুইটা কি সিলেকশন করার দরকার কি, আমি তো একটা দ্বারাই করতে পারছি, শিফট দ্বারাই আমি করতে পারছি সিলেকশনটা। আপনি যদি কন্ট্রোল শিফট দিয়ে করতে চান আপনি না স্যার, কন্ট্রোলের কথা, মানে আমরা পিসি সব কাজ তো যে কন্ট্রোলে করে তারপর সিলেক্ট করি। হ্যাঁ, ওইটাই হচ্ছে, আমি যদি শিফট দ্বারা সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, তখন আমি আলাদা আলাদা করলে কন্ট্রোল দ্বারা সিলেক্ট করি, তাই না? আপনি যদি এরকমের থাকে আমার স্বাভাবিক কম্পিউটারে আদার্স ওয়ার্ডে বা ইসে ফটোগুলোতে যে আমি সিলেক্ট করি, আমি যদি এটাকে সিলেক্ট করি তারপরে যদি আমি শিফট দ্বারা নিচেরটা সিলেক্ট করি তাহলে মিডলে যা থাকে সবগুলোই সিলেক্টেড হয়ে যায়।
আর আপনি যদি ওই আমি কিন্তু এই ইলাস্ট্রেটরের বাইরে চলে গেছি, আবার এটার সাথে গুলাইয়ে ফেললেন না। আর আমি যদি আমার যে ফটো বা হচ্ছে আদার্স যেগুলো আছে ওগুলোতে যদি আমি আলাদা আলাদা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে তো আমি কন্ট্রোল ব্যবহার করে সিলেক্ট করি। তো আপনি এখানে আমি শিফট দ্বারা করতে পারছি, এই যে আলাদা। এখানে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, যে ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, তারপরে আমি শিফট দ্বারা এটাকে সিলেক্ট করলাম। এখন আপনার মনে হতে পারে আমার এই দুইটাও যেহেতু এই যে আমার রেঞ্জের ভিতরে আছে, তাহলে এই দুইটাও মনে হয় সিলেক্টেড। না, এই দুইটা কিন্তু সিলেক্টেড না। আমার এই সেন্টার এই পয়েন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখানে। ওকে, এটাকে কিন্তু আমার আলাদা আলাদা ধরে সিলেক্ট করতে হবে। ওকে, এই সেন্টারের এই পয়েন্টগুলো দেখা যাবে। আচ্ছা, আশা করি এটাকে আরও সমস্যা হবে না। তো আমরা সিলেকশন টুলের প্রথম কাজটা পেলাম, সিলেকশন করা। ওকে, সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আমি এটাকে মুভ করতে পারবো, আমার এই শেপটাকে আমি মুভ করাতে পারবো। দেখেন আমি এখান থেকে এখানে নিয়ে আসছি, তাই না? এভাবে ধরে আমি যে কোনো দিকে চাই সেইখানে আমি নিতে পারবো। মাউস দ্বারা আমার ক্লিক করে ধরে রাখতে হবে, তারপরে আমি যে কোনো দিকে মুভ করাতে পারছি। দেখেন আমি এটাকে মুভ করাতে পারছি। তো সিলেকশন টুলের সেকেন্ড কাজটা হচ্ছে আমি আমার যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমি মুভ করাতে পারি। ঠিক আছে? তো থার্ড যে কাজটা আছে সেটা হচ্ছে আমি আমার এই শেপগুলোকে বড় ছোট করতে পারি। আমি এই কর্নারে যদি নিয়ে যাই তাহলে আমার মাউসের কার্সারটা এভাবে হয়ে যাচ্ছে। দেখুন, এটাকে আমি এই যে বড় ছোট করতে পারি, বড় ছোট করতে পারছি। তো এক্ষেত্রে আমি গতকালকে আপনারা যারা ছিলেন আমি দেখিয়েছি যে কখনোই আমরা এভাবে ধরে কোনো কিছুকে বড় করবো না। হ্যাঁ, আমার যদি আপনার ডিজাইনের খাতিরে প্রয়োজন হয় যে আমি এভাবে ছোট করা বা প্রয়োজন বড় করা, শুধু আমার উইথটা তো সেটা আপনি করতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে যেটা আমরা ছবির ক্ষেত্রে গতকালকে একটা ছবি এনে দেখিয়েছি যে কখনোই আমি এইভাবে ধরে কোনো একটা কর্নার অথবা এই সাইড ধরে আমি ছোট বড় করব না। আমি শিফট এবং কন্ট্রোল প্রেস করে এই কর্নার যে কোনো এক কর্নার থেকে ছোট বড় করব। ঠিক আছে? তো এই কাজটা আমি এই সিলেকশন টুলের মাধ্যমে আমি একটা শেপকে ছোট বড় করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে থার্ড কাজ। আমার ফোর্থ যেটা, সেটা আমি আমার এই সিলেকশন টুল দ্বারা ফোর্থ যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার এই শেপটাকে রোটেট করতে পারি। শেপটাকে আমি রোটেট করতে পারি। দেখেন, আমি কেউ কিছু বলবেন? আচ্ছা, তো আমি আমার এই শেপটাকে রোটেট করতে পারি। রোটেট করার জন্য একটা সমস্যা হচ্ছে, জি বলেন। সমস্যা হচ্ছে আমি দুইটা সিলেক্ট করার পর যদি এরপর আবার কোনো জায়গায় ক্লিক করি না, এটা ডিসিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, এটা তো ডিসিলেক্ট হবেই, কিন্তু বড় অপরাধ এইভাবে সিলেক্টেড মোডের অপশন নাই। না, সিলেকশন হয়ে থাকবে এরকমের কোনো অপশন নাই। এটার ব্যাখ্যা আমি দিচ্ছি, কিন্তু আপনি আমি কাজ দেখানোর সময় প্র্যাকটিস করছেন কেন? আমি সময় দিব আপনাদেরকে। আচ্ছা, যেহেতু আপনি বলছেন আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি। ওকে, ব্যাখ্যার বিষয়টা হচ্ছে আমি যদি এরকমের সিলেকশন করেই রাখতাম, যদি থাকতো এমন কোনো অপশন থাকতো যে আমার এই দুইটা সিলেকশন অবস্থায় থাকবে। ওকে, তো নিচে আমার ধরেন আর একটা আসবে, সেই আসবে। ওকে, নিচে আর একটা সেই আসবে। এখন আমি চাই এই দুইটা সিলেকশন অবস্থায় থাকবে, সবসময় সিলেকশন অবস্থায় থাকবে। এখন পরে আমি এটাকে সিলেক্ট করলাম, আপনি এটা আমি পারবো না, কিন্তু আপনি মনে করেন যে এটা আমার সিলেক্টেড আছে, সবসময় এটা সিলেক্টেড থাকতেছে। তো আমি আলাদা আর একটা শেপকে আলাদাভাবে ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করছি। আমি এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি।
কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, তো এটাকে আমি ক্লিক করে সিলেকশন করলাম। এখন আমি যখন এটাকে কালারটা চেঞ্জ করব, আমার এটাও তো সিলেক্টেড থাকবে, তাই না? তো এটার কালারটাও তো চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হবে হ্যাঁ না? ভাই বুঝতে পারছি। এখন আমার সিলেকশন, আমি এটাকে ছোট করব, আমার এটাও তো সিলেক্টেড থাকবে, তো এটাও তো ছোট হয়ে যাবে, ঠিক আছে? যে কারণে তারা এই যে সিলেকশন হয়ে থাকবে এই অপশনটা রাখে নাই। আচ্ছা, চতুর্থ যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি আমার এই শেপটাকে রোটেট করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে আমি রোটেট করতে পারি। যেমন ধরুন আপনি আমার যে পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে একটু উপরে, আবার এখানে না, একটু উপরে যদি মাউসটা নিয়ে যান তাহলে এই যে রোটেটের মতো এই চিহ্নটা চলে আসবে, এটাই হচ্ছে রোটেটের সাইন। ওকে, এটা আপনি ক্লিক করে এখন আপনি আপনার শেপটাকে যে কোনো দিকে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারছেন, বুঝতে পেরেছেন? যে কোনো অ্যাঙ্গেলে আমি রোটেট করতে পারছি। কোথায়? আমি কিন্তু এখানে না, এখানেও পারবেন না, এখানেও পারা যাবে, হ্যাঁ এখানেও পারা যাচ্ছে। এই যে এই পয়েন্টগুলো যে থাকবে আমার, এই পয়েন্টগুলোতে আমি মাউসটাকে হালকা কাছে রাখবো, একেবারে দূরে না, আবার একদম কাছে না, কাছে নিলে আবার কিন্তু আমার এই যে স্ক্রলিং করার অপশনটা চলে আসবে। ওকে, স্ক্রলিং করার অপশনটা চলে আসবে, আমি হচ্ছে একদম কাছে রাখবো, একটু উপরে কাছে রাখবো মাউসটাকে, তারপরে আমি এটাকে এভাবে রোটেট করতে পারছি। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমি এটা রোটেট করতেছি। ওকে, আপনারা যদি এগুলো মনে রাখতে পারেন অবশ্যই ভবিষ্যতে বা আপনি আপনাদের ভালো উপকারে আসবে। তো সেটা হচ্ছে আমি রোটেট করতেছি, আমার রোটেটটা দেখেন, এই যে আমার সাইডে কিন্তু কত ডিগ্রি রোটেট করতেছি সেটা আসতেছে, তাই না? এটাই কিন্তু স্মার্ট গাইড। তো এই স্মার্ট গাইড কিন্তু আবার ওল্ড ভার্সনে আপনি পাবেন না, আপনার যদি ইলাস্ট্রেটর ওল্ড ভার্সন থাকে সেটা কিন্তু আবার এই স্মার্ট গাইডটা পাবেন না। তো আমি এই স্মার্ট গাইড কিন্তু আমাকে দেখেন আমি কত ডিগ্রি করতেছি সেটা সে দেখাচ্ছে। ওকে, আমি এখান থেকে ধরেন 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রিতে, আমি 90 ডিগ্রিতে এই যে রোটেট করলাম, আমি 180 ডিগ্রিতে রোটেট করতে চাচ্ছি, এই যে আমার 180 ডিগ্রি। ওকে, আমি 60 ডিগ্রিতে 160 ডিগ্রিতে করতে চাই, এই হচ্ছে আমার 160 ডিগ্রি। এখন দেখেন এই যে রোটেটটা হচ্ছে, এই রোটেটটা কিন্তু আমার অল্প অল্প করে রোটেট হচ্ছে, তাই না? 5 ডিগ্রি, 10 ডিগ্রি বা 1 ডিগ্রি এইভাবে রোটেট হচ্ছে। আপনি যদি শিফট ধরে রোটেট করেন, এটা একটা নিয়ে রোটেট হবে। দেখেন আমার 180 ডিগ্রি, 225 ডিগ্রি, আবার 270 ডিগ্রি, আবার 315, আবার হচ্ছে আমার 0 ডিগ্রি। আচ্ছা, আমি এই ছেড়ে দেওয়াটা বলছি। তো শিফট ধরে অনেক সময় হয় কি, আমি 90 ডিগ্রি রোটেট করব, কোনো একটাকে 180 ডিগ্রি রোটেট করব, তো ওরে এই যে রোটেট সিলেকশন করে যখন আমি রোটেট করব তখন ও এই যে এইভাবে ধরে এই 181 হয়ে গেল, 180 হয়ে গেল, এই 181 হয়ে গেল, 75 হয়ে গেল, এভাবে করতে হয়। তো আমি যদি শিফট ধরে তারপরে রোটেটটা করি তখন ও একটা স্পেসিফিক ব্যবধান নিয়ে নিয়ে রোটেট হবে। ধরেন 90 ডিগ্রি, আবার হচ্ছে 105 ডিগ্রি, 100 ডিগ্রি, আবার 120 ডিগ্রি, আবার হচ্ছে 160 ডিগ্রি, 180 ডিগ্রি, এভাবে একটা নিয়ে রোটেট হয়। তো তাতে করে আমার কাঙ্ক্ষিত এটা পেতে সুবিধা হয়। ওকে, এই সিলি বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি বা জানাচ্ছি, আপনারা দয়া করে মনে রাখবেন, তাহলে এগুলো আপনাদের পরবর্তীতে ডিজাইনে দেখবেন খুবই কাজ করার ক্ষেত্রে খুব উপকৃত হতে পারবেন। তো আমি সিলেকশন টুলের 4টা কাজ দেখলাম। একটা হচ্ছে আমি সিলেকশন করতে পারি, মুভ করতে পারি, এটাকে আমি স্ক্রলিং করে ছোট বড় করতে পারছি। ওকে, আমি ছোট বড় করতে পারছি, তারপরে আমি রোটেট করতে পারছি, তাই না? আমি আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, কথা হচ্ছে এই যে সিলেক্ট করলাম, যে অপশন ইয়াটা নিলাম, এই বক্সটা আরেকটা আমি কপি করতে চাচ্ছিলাম, এটা রেখে এটার মধ্যে সেম আরেকটা, ওইটা কিভাবে করব? হ্যাঁ, যদি কাইন্ডলি বলে দিতেন। ওকে ঠিক আছে। আচ্ছা,
এটাকে আমি অনেকভাবে কপি করতে পারি। ওকে, সেটা হচ্ছে যেমন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা কপি করতে পারেন। আমি সিলেকশন করে কন্ট্রোল সি আবার কন্ট্রোল ভি প্রেস করলাম, আমার আরেকটা কপি হয়ে গেল। ওকে, এটা আমার কপি হয়ে গেল। কিন্তু এই কি ইলাস্ট্রেটরে কেউ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা কপি করে না। আরেকভাবে আপনি কপি করতে পারেন, সেটা হচ্ছে আমি এটা সিলেকশন করব অল্টার প্রেস করে। ওকে, অল্টার প্রেস করে আমি যদি এটাকে ড্র্যাগ করি এটা কপি হয়ে যাবে। আমি এটাকে অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম, এই যে উপরে নিয়ে আসলাম, কপি হয়ে গেল। অল্টার মানে হচ্ছে আমাকে কপি করে দিচ্ছে, অল্টার প্রেস করা হচ্ছে কপি করা। আমি যত কপি করতে চাই অল্টার প্রেস করব আর এই যে মাউস জি ধরে ভাই। করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা বিষয় আছে, সেটা জি হচ্ছে ভাই। হ্যাঁ আমি যদি চাই, ওকে, আমি যদি চাই যে আমার এক্স্যাক্ট এই শেপটা আছে, এই শেপের উপরেই এরকমের আরেকটা কপি হোক, যেটাকে বলে পেস্ট ইন প্লেস। ওকে, আমার এই জায়গাটাই পেস্ট হোক, আমি একটা কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং আমার এই জায়গাতেই পেস্ট হবে। আমি যদি দেখেন কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখন কন্ট্রোল ভি দ্বারা যদি পেস্ট করি, এটা কিন্তু আবার একটু নিচে নেমে আসছে, তাই না? আমার ঠিক এই আগের শেপের উপরেই আমার এটা কপি হয়নি। তো ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরে আপনার পেস্ট ইন প্লেস যেটা আছে, যে আমার এই শেপটা আমি নিলাম, এই শেপের উপরেই আরেকটা আমি সেম শেপ চাই, কপি করতে চাই এটার, তো সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল ভি না প্রেস করে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দ্বারা আমাকে, মানে আমি প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করে পরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। হ্যাঁ, এফ দ্বারা পেস্ট করব, তাতে আমার পেস্ট ইন প্লেস হবে। আমার এই ভিউতে কোথায় আছে? হ্যাঁ, আমার একটু সমস্যা আছে, একটু আগে যে জিনিসটা দেখাইলেন, যখন তিনটা ইয়া ছিল, ওই শেপ ছিল, তিনটা শেপের সময় আপনি উপরের দুইটা শেপ অলওয়েজ সিলেক্ট রেখে নিচের শেপটা নিয়ে কাজ করছেন, এটা মানে আরেকবার দেখাই দিতে হবে। না, সেটা তো আমি হচ্ছে সিলেকশন দেখিয়েছি। আপনি মাইক্রোফোনটা অফ করুন। না, সেটা তো আমি যে উপরে তিনটা শেপ ছিল নিচের একটা শেপ নিয়ে কাজ করেছি, সেটা তো আমি সিলেকশন দেখিয়েছি যে কিভাবে আমি সিলেকশন করতে পারি। আমি এভাবে ড্র্যাগ করে সিলেকশন করতে পারি, আমি কন্ট্রোল এ দ্বারা সিলেকশন করতে পারি, আমি আলাদা আলাদা সিলেকশন করতে চাইলে এই একটা সিলেক্ট করে তারপর শিফট দ্বারা বাকিগুলো সিলেক্ট করতে পারি। তো আমি যদি চাই আমার এখানে আমি একদম পেস্ট ইন প্লেস করতে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এখন দেখেন এখানে আমার আরেকটা পেস্ট হয়েছে। আমি এটাকে একটা অন্য কালার দিচ্ছি, আর দেখেন আমি এটাকে যদি সরিয়ে ফেলি তাহলে আগেরটা দেখা যাবে। এই যে দেখেন আমার আগেরটা, আর এইটা ছিল আমার যেটা আমি কপি করেছি সেইটা। স্যার, জি বলুন। কন্ট্রোল এফ দিলে তো দেখা যাচ্ছে উপরে কপি হয়, তো আমি চাচ্ছি যে আমার নিচে কপি হোক। হ্যাঁ, নিচে হবে না। সবসময় ইলাস্ট্রেটরের যেটা, সেটা যে আপনি সবসময় কোনো একটা কিছু, আচ্ছা আমি আর একটা কথা আপনাকে বলি, আপনার যদি শেপটাই এই যে ধরেন এটাকে আমি একটা কপি পেস্ট করছি, পেস্ট ইন প্লেস করছি, আমি একটু জুম করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এখন এখানে আমার কয়টা শেপ বলেন আপনি? দুইটা। এখন কোনটা আগে কোনটা পরে? আমার আগেরটা উপরে না পরে যেটা নিয়েছি সেইটা উপরে, এটা আপনি বুঝবেন কিভাবে? কালার চেঞ্জ করলে তারপর আমি যদি মানে ব্ল্যাক না, করি তখন আমি তো আগেরটারও কালার চেঞ্জ করতে পারি। স্যার এটাই আমি বলছি, আমি তো যখন কালারটা মানে কন্ট্রোল এফ করার পর যখন কালারটা চেঞ্জ করছি, হ্যাঁ তখন তো দেখা যাচ্ছে কালার চেঞ্জ করছি। হ্যাঁ, শোনেন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে আমি আমার একটা শেপকে কপি করেছি, তো আমার কপি করার পরে যেটা হয়েছে, যেটা নতুন একটা শেপ হয়েছে, সেটা তো আমার আগের শেপের মতনই কালার আছে, আগের শেপের মতনই সব কিছু আছে, তাই না? একদম হুবহু। এখন আমি যদি এটাকে অন্য কালার দেই, তাহলে আমার আগেরটাও হতে পারে পরেরটাও হতে পারে, একই তো দুইটা এত একই। আপনার এখানে আর কোনো ওই উপরে নিচে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি যদি একটু আলাদা করি, দেখেন একটু আলাদা করেছি, এই যে দুইটা দুই পাশে আছে,
এখন আপনি কি বলতে পারবেন যে কোনটা আমার আগের ছিল কোনটা আর পরে কোনটা? স্যার শুধু কালার চেঞ্জ না করলে বলা যাবে না না। না, আমি কালার চেঞ্জ করি নাই, এখন এখন বলেন। হ্যাঁ, এগুলো বলা সম্ভব না। আচ্ছা, এখন আমি যদি কালার চেঞ্জ করলে তো আলাদাই হয়ে গেল, কপি কিভাবে হইল? কালার চেঞ্জ করলাম তো পরে, কপি করার পরে কালার চেঞ্জ করেছি। উপরেরটাই এখন সরাইছেন স্যার, কারণ উপরে একটা সিলেকশন ছিল। এখন আমি যদি বলি যে না, যেটা কপি হয়েছে সেটা উপরে আছে, আপনি কি আমাকে আর কি আমার এই যুক্তিকে খণ্ডাতে পারবেন? ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা কপি হবে এটাই সবসময় উপরে থাকবে। আমি যেটা মনে করি যেটা কপি হবে সেটাই পরে আসবে। ইলাস্ট্রেটরে যেটা আপনি পরে করবেন, যেটা পরে করবেন সেটা উপরে আসবে। ওকে, আমি এটা কপি করলাম না, ধরেন আমি এই জিনিসটা আমি জাস্ট ওনার সাথে যিনি কোশ্চেন করছিলেন ওনার সাথে একটু করলাম, যে ব্যাপারটা হচ্ছে দুইটা তো সেমই, আমার কোনটা উপরে কোনটা নিচে সেটা তো আর আমি বুঝতে পারছি না। ওকে, আমি যেমন সে বললো যে কালার চেঞ্জ করছি, কালার তো আমি আগেরটারও চেঞ্জ করতে পারি, তাই না? কিন্তু ইলাস্ট্রেটরের নিয়ম হচ্ছে যেটা আমি পরে কাজ করব, পরে যে শেপটি আমি নিব সেইটা সবসময় উপরে থাকে। যেমন ধরুন আমার এটা আছে, তাই না, আমি আরেকটা এটার উপরে আরেকটা শেপ নিচ্ছি এবং সেটা আমি অন্য কালার নিচ্ছি। এখন আমার উপরে কোনটা, পরে যেটা নিয়েছি সেইটা, এটার উপরে আবার আমি আরেকটা শেপ নিই, এটারও আমি কালার চেঞ্জ করি। তো এটা আমার পরে যেটা নিয়েছি সেটা উপরে রয়েছে না, আগেরটা নিচে রয়েছে না? ইলাস্ট্রেটরের নিয়ম হচ্ছে আপনার পরে যেটা হবে সেটা উপরে থাকবে। তো কপি করার পরে তো আমার নতুন একটা শেপ তৈরি হয়েছে, তো সেটা সাধারণত উপরেই থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, ব্যাপারটা হচ্ছে এরকমের যে আপনি মাত্র ইলাস্ট্রেটরে ঢুকছেন, ইলাস্ট্রেটরে মাত্র পদার্পণ করেছেন, এখন আপনার মাথায় কিন্তু অনেক জানার আগ্রহ, অনেক প্রশ্ন, এটা এভাবে না এভাবে হলে কি হতো, এভাবে করব কিভাবে, এইভাবে এই যে উপরে এটাকে আমি নিচে নিব কিভাবে, ওকে, এটারে আমি এদিকে না এদিকে নিব কিভাবে, আমার এই যে আমি একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি তো এভাবে ড্র্যাগ করলে বড় হচ্ছে, ওকে, ড্র্যাগ করলে আমার এই যে দুইটা সাইড চলে বড় হয়ে যাচ্ছে, একসাথে অনেক দুটো সাইড বড় হচ্ছে, আমি এক সাইড চাই বড় করতে, এটা আমি কিভাবে করব? অনেক প্রশ্ন আপনার, এটা থাকাটা স্বাভাবিক, কারণ আমি মাত্র ইলাস্ট্রেটর শুরু করেছি, তাই না? আর একটা কথা আপনার মনে করতে হবে, আপনি মাত্র 3 নাম্বার ক্লাসে আছেন, আমি আস্তে 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 পুরো বিষয়টা দেখাবো। আপনার পুরো বিষয় দেখানোর পরে আপনি আসবেন যে স্যার আমি এইটা কিভাবে করব, এই জিনিসটা আপনি দেখান নাই, তখন যদি আমি পারি তাহলে আমি সাথে সাথে দেখাবো, আর না পারলে বলবো যে ভাই ঠিক আছে আমি এটা নিয়ে একটু ট্রাই করি নিজে বা একটু অ্যানালাইসিস করি, পরে আপনাকে জানাচ্ছি। ওকে, কিন্তু আমি এক ক্লাসই আমি পুরো বিষয়টা আপনার কাছে তুলে ধরতে পারবো না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন আমি এই সিলেকশন টুলের 5 নাম্বার কাজটাই শেষ করতে পারিনি। আচ্ছা, 5 নাম্বার কাজ হচ্ছে আমি এটাকে এই যে আমি ধরে এই যে কর্নারগুলোকে আমি একটু রাউন্ডেড করে দিতে পারি, এইভাবে রাউন্ডেড করে দিতে পারি, আমার যে কর্নারগুলো থাকবে সেই কর্নারগুলোকে আমি এভাবে রাউন্ডেড করে দিতে পারছি। ওকে, তো এই 5টা কাজ আমি হ্যাঁ, কার্সরটা এই মাঝখানের দিকে কর্নার নিলে কি ওই অপশনটা চলে আসবে? হ্যাঁ, এই সিলেকশন করলে আমার এই অপশনগুলো চলে আসবে, এই অপশনগুলো। আমি এটা বুঝি না, আবার রেক্টেঙ্গেলটা আবার একটু যদি দেখাতেন। আচ্ছা, এই রেক্টেঙ্গুলারের 5 নাম্বার আমি বলেছি না যে আমার সিলেকশন টুলের কাজ 5টা, আমি তো 4টা দেখেছি, এক হচ্ছে সিলেকশন করা, এক হচ্ছে মুভ করা, এক হচ্ছে আমার স্ক্রলিং করা, এক হচ্ছে স্ক্রলিং করে বড় ছোট করা, রোটেট করা, ওকে, রোটেট করা, আর 5 নাম্বার কাজ হচ্ছে আমার এই কর্নারগুলোকে রাউন্ডেড করা। এখন দেখেন আবার আপনার প্রশ্ন হতে পারে যে স্যার আমি চাই একটা কর্নার রাউন্ডেড করতে, আমার 4টা চাই না, অথবা আমি এই 2টা কর্নার রাউন্ডেড করতে চাই, এইসব প্রশ্নের উত্তর আপনি আস্তে আস্তে পাবেন। ওকে, এখনই আমি এই সিলেকশন টুল দ্বারাই দেখাতে পারবো না, যদি দেখাতে হয় তাহলে আবার আমাকে অন্য অপশনে যেতে হবে, অন্য অপশনে গেলে আবার অন্য দিকে যেতে হবে, ঠিক আছে? তো কোনাগুলো একটু একটু দেখাইতেন কাইন্ডলি। কিছুই না, আমি এই যে সিলেকশন করার সাথে সাথে আমার এই কর্নারগুলোতে দেখেন এই যে একটা পয়েন্ট চলে আসে, এই যে দেখছেন ভিতরের দিকে,
শেপের ভিতরের দিকে এগুলোকে ধরে আমি নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলেই আমার এই যে যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী রাউন্ডেড হবে। আবার আমি উপরের দিকে নিয়ে গেলে এটা রাউন্ডেড আস্তে আস্তে মুছে যাবে। আমি চাই এইটুকু রাউন্ডেড করতে পারছি, আবার এই আরেকটু চাই করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি যতটুকু দেখালাম যে আমি কিভাবে সিলেকশন করতে পারি অনেকগুলো শেপকে, বা হচ্ছে একসাথে অনেকগুলো বা আলাদা আলাদা, এবং হচ্ছে এই যে সিলেকশন টুলের 5টা কাজ দেখালাম। এই 5টা কাজ নিয়ে আপনারা একটু 5 মিনিট প্র্যাকটিস করেন। এবং আর একটা কাজ দেখিয়েছি না যে কপি করা, অল্টার প্রেস করে এভাবে আমি কপি করতে পারি, অল্টার প্রেস করে। আর আমার ইলাস্ট্রেটরে সাধারণত দুইভাবে আমি কপি পেস্ট করব। এক হচ্ছে আমি অল্টার প্রেস করে কপি করব যদি আমার এটাকে বাইরে কোথাও একটা কপি করে নিতে হয়, আর যদি আমাকে এখানেই একটা কপি পেস্ট করতে হয়, পেস্ট ইন প্লেস করতে হয়, তাহলে Ctrl+C Ctrl+F। ওকে, আচ্ছা, তো এই বিষয়গুলো একটু দেখেন। হ্যালো রাশেদ ভাইয়া, জি বলেন। এই সিলেক্টেড টুলের যে 5টা কাজ, একটা হচ্ছে রাউন্ড করা, আর একটা হচ্ছে বড় ছোট করা, একটা কপি করা, একটা মুভ করা, আর একটা যেন কি বলছিলেন? সিলেকশন করা। সিলেকশনের 5টা কাজ না? হুম। রাশেদ ভাই, জি বলুন। যে আমি যে একের উপর যে আরেকটা কপি করি, সেটাকে আগে Ctrl+C প্রেস করে তারপর F প্রেস করলে কি হুবহু একের উপর আরেকটা কপি হবে? Ctrl+C দ্বারা তো আমি কপি করব, পেস্ট করব, copy করবো। Ctrl+F। প্রথমে Ctrl+C দ্বারা কপি করতে হবে, তারপর F প্রেস করলেই না, হুবহু আরেকটা। F না, Ctrl+F। আগে Ctrl+C প্রেস করে তারপর Ctrl+F প্রেস করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর উপর নিচে করলে উপর নিচে মানে মানে একটা উপরে থাকবে, একটা একটু নিচে থাকবে, কিন্তু হুবহু একের উপর হবে না, মানে একটু নিচে থাকবে। তাহলে সেটা করলে আপনি অল্টার প্রেস করে যতটুকু নিচে নিতে হ্যাঁ। চান ধরে মাউস দিয়ে ধরে নিচে নিয়ে আসবেন, তাহলেই হবে। আচ্ছা, রফিক ভাই,
নির্দিষ্ট ঘোরানোর ব্যাপারে যে নির্দিষ্ট মনে করেন 90 ডিগ্রিতে অথবা 180 ডিগ্রি 60 ডিগ্রি ঘোরানোর ব্যাপারটা একটু যদি দেখাইতে। যখন রোটেট করবেন তখন হচ্ছে শিফট প্রেস করে রোটেট করেন, তাহলেই হবে। রোটেটের জন্য আলাদা একটা টুলই আছে। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক, সাধারণ আমি রোটেটগুলো এই রোটেট দ্বারা করতে পারি, কিন্তু রোটেটের জন্য আলাদা একটা টুলই আছে ইলাস্ট্রেটরে, ওটা আমরা দেখব। রোটেট কি ভাই ফিক্সড করে করা যায়? আমি এত ডিগ্রি করব, এটা ওইখানে লিখে দেব। ওইটাই আমি বলেছি, রোটেটের জন্য আলাদা একটা টুলই আছে। তো আমি যখন রোটেট টুলটা দেখাবো তখন ওই আপনি ফিক্সড বা ফিক্সড ছাড়া যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। জি ভাই, এখন তো আপনি ওই যে ঘুরিয়ে করছেন, আর তখন যদি আমরা ফিক্সড করে করতে চাই যে আমি এত ডিগ্রি করব, এত ডিগ্রি সব পারবেন। জি ভাই। আচ্ছা, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। সুমন্দে শিমুল হাসান, মাসুমা সুলতানা আছেন, মোহাম্মদ রাসেল। আপনি কি রাসেল আজকে নতুন জয়েন করেছেন? রাসেল গেলেন কোথায়? হ্যাঁ, আপনি কি রাসেল, মোহাম্মদ রাসেল, এইটা আপনি? হ্যাঁ ভাইয়া, জি আমি। আচ্ছা, আজকে জয়েন করছি ভাইয়া। কায়ুম মিয়া আছেন? কায়ুম মিয়া, মামুন আছেন তাই না? জি আছে। তানভীর ফেরদাউস আছেন, রাকিব ইসলাম হিমেল, রাকিব ইসলাম হিমেল, আচ্ছা রাকিব নাই। তারপর হচ্ছে সাদ্দাম হোসেন আছেন, সায়েম শেখ। জি আছি ভাই। আচ্ছা, সাজিদুল ইসলাম সায়েম। হ্যাঁ ভাই। সোরাফ হোসেন আছেন। সোরাফ হোসেন আছেন না? শাহাবুদ্দিন আছেন, সোরাফ হোসেন। আচ্ছা, আপনাদের যাদের হচ্ছে যাদের মাইক্রোফোনের সমস্যা, আপনারা একটু লিখে দেন যে ভাই আমি আছি বা আছি, তাহলে আমার সুবিধা হবে। সোরাফ হোসেন, সোরাফ হোসেন নাই, সোরাফ হোসেন নাই। ওকে, আছি। সোরাফ হোসেন আছেন? জি স্যার। আচ্ছা, জুবাইর আহমেদ, জুবাইর আহমেদ আছেন?
জুবায়ের আহমেদ, তারপরে রাব্বি হোসেন সোহাগ, জি ভাই। শফিকুল ইসলাম খান, আবরার হোসেন, রায়হান, আচ্ছা রায়হান আনিসুজ্জামান, অমিত রয়, আশিকুর রহমান আছেন, সুমন দে আছে, তারপরে সানজিদা আক্তার, নাদিম হোসেন, তারপরে হচ্ছে জুনায়েদ আছেন, সাবরিনা খন্দকার, সাব্বির আহমেদ, ফয়সাল আছেন, ফয়সাল আহমেদ আছেন, অজয় চন্দ্র বর্মন, মাহফুজুর রহমান, মুসলিম উদ্দিন, নাজমুল হাসান, বশির আহমেদ, মাসুম বিল্লাহ, কামরুল হাসান আছেন, আশরাফুল আরিফিন। জি স্যার আছে। আজকে আপনার ক্লাস নাই? আমার সপ্তাহে একদিন থাকে 12টার দিকে ক্লাস। আচ্ছা তাতে সুবিধা। সাবের আহমেদ শিহাদ আছেন, জাকির হোসেন, শিমুল মিয়া আছেন, তো শিমুল মিয়া আছেন না? শিমুল হাসান কি শিমুল মিয়া না? ভাই ভালো ডিস্টার্ব করতেছে। এটাকে অফ করবো কোথায়? শিমুল মিয়া প্রেজেন্ট, তারপরে মাহমুদুল হাসান, শাখাওয়াত হোসেন, জাহিদ হাসান, জ্যোতিকা বিশ্বাস আছেন না? স্যার ওকে, হাসনাত জাহানও আছেন, নিয়ামুল হাসান। আমি কিন্তু মোহাম্মদ রাসেল ভাইয়া। হ্যাঁ আমি তো এটা তো আপনি অনেক আগে দিয়েছেন। নিয়ামুল হাসান আছেন? জি ভাইয়া। জি ভাই আছি। জি আচ্ছা, জাহিদুল ইসলাম, জুয়েল আছেন, জুয়েল ভাই আছেন। জাহিদুল ইসলাম জুয়েল কি জুয়েলুর রহমান না? আচ্ছা, এই জাহিদুল ইসলাম জুয়েল আছেন? নীলিমা মল্লিক, রিমন আহমেদ, নাজমুল ইসলাম, আবু বকর, জাওয়াদ, জুয়েলুর রহমান, ওকে। আরিফুল ইসলাম আছেন? রাফি আহমেদ। জি আরিফুল ইসলাম আছে। আপনি গতকালকে ছিলেন না? জি না, আচ্ছা, গতকালকে রাফি আহমেদ, রাফিয়া নওশিন, নাজমুল হক, শিবলু আছেন? নাজমুল হক, শিবলু, আরিফুল ইসলাম। ভাই আমি আরিফুল ইসলাম। আচ্ছা, আর দুইটা একটু আগে আরিফুল ইসলামটা আরেকজন। এটা আরেকজন? আচ্ছা জি
আপনি কি প্রথম দিন ক্লাস করেছিলেন? জি ভাই, প্রথম দিন ক্লাস শুরু করেছিলাম, পরে আমার ওয়াইফাই চলে যায় আর কি। মাসুম আক্তার আছেন, তারপরে মুগ্ধচন্দ্র আছেন? মুগ্ধচন্দ্র, নিলয় সাহা, মিজানুর রহমান, তারপরে কায়সার সাদিক আছেন? কায়সার সাদিক তো থাকার কথা। আচ্ছা, এই যে OMM, আপনি কি আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? জি স্যার, আমার নাম বুঝিনি স্যার এমদাদুল হক। আচ্ছা, এটা এই আপনি তো ভাইয়া ও এম এম কোনো কথা বলে না। হ্যাঁ, আমি বলছি এই OMM কে? আপনি কি এই লিস্টে আছেন? আপনার নাম, আপনি কথা বলুন। স্যার এমদাদুল হক, এমদাদুল হক। এমদাদুল হকের আইডি তো আপনি এই যে কথা বলতেছেন, এটা তো আপনার, এটা তো বুঝেছি, কিন্তু এই OMM ইনি কে? এটা স্যার বলতে পারেন। তাহলে আমি তো তার কথা জিজ্ঞেস করছি। স্যার আমার নাম ঢাকা হইছে না যে এখন। কায়সার সাদিক আছেন? শরীফ আল আমিন আছেন, তারপরে মুক্তা আক্তার আছেন। আমি কাউকে দেখছি যে যেমন OMM, তারপরে অপূর্ব অপু। আপনার নামটা কি? আমি কি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি? অপূর্ব অপু, হ্যাঁ, এদের নাম মনে হয় লিস্টেই নেই, কারণ এদের নাম থাকলে তো ওনারা কমসে কম সারা দিত। এভাবে বলবে তো যে সমস্যা হয়েছিল, দিতে পারতেছিলাম। আপনার নামটা কি? সানজিদা আক্তার। সানজিদা আক্তার, আচ্ছা আচ্ছা। আপনার অ্যাটেন্ডেন্স তো দিয়েছি? না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তো একটু লিখে দিবেন, চ্যাটে লিখে দিবেন যে স্যার আমি বা ভাই আমি সানজিদা আক্তার। সানজিদা আক্তার, আপনি কি আজকে জয়েন করলেন না এর আগে প্রথম দিন ক্লাস করেছেন? গতকালকে ক্লাস করেননি তাই তো? গতকালকে নিজের জন্য পারিনি। আচ্ছা, ওকে ঠিক আছে। হ্যাঁ, আমি দিয়েছি। হ্যাঁ, তারপরে বেলিবর্ণা, বেলিবর্ণা আপনার এখানে বেলিবর্ণা নামে তো নাম পাইনি। ভাই আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। এমনি সজীব। আচ্ছা, আমি দেখছি বেলিবর্ণা আপনার এখানে কি নাম দেয়া আছে? বর্ণা নামে আমি কাউকে পাই। ভাইয়া জান্নাতুল ফেরদৌস নামে দেয়া আছে। জান্নাতুল ফেরদৌস, ওকে। সাদ্দাম সাইন, রিয়েল নেমের ইমেলটা ইউজ করলে আপনারা ইয়া না করেন, সাইড নাও দেন, ভাইয়া উনি দেখেই প্রেজেন্টটা দিতে পারবে, ঠিক আছে? ফেক নেম বাদ দিয়ে রিয়েল নেমের যে ইমেলটা আছে এটা ব্যবহার করবেন মিটের জন্য। হ্যাঁ, নাজমুল ইসলাম আমি ছিলাম। জুবাইর হোসেন, এই জুবাইর আহমেদ তাই তো? সঞ্জিদা নাদিম, সাকিনা, সাকিব, ফয়সাল, নাজমুল ইসলাম। কোনটা? নাজমুল ইসলাম। ওকে, নাজমুল ইসলাম কি উপরে গেল? এটা তো নাজমুল হাসান। নিচে আছে। এইটা নাজমুল ইসলাম, এই নাজমুল ইসলাম এটা? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। আচ্ছা, জান্নাতুল নাজমুল শরীফ মুক্তা।
জান্নাতুল, আপনার এই নামে তো কাউকে পাচ্ছি না। দেখেন তো আপনার নামটা পান কিনা। ওকে, আপনার নামটা দেখেন তো, যে এখানে মাসুমা সুলতানা, মোহাম্মদ রাসেল, মামুন, তানভীর, ফেরদৌস, সায়েম, সৌরভ, সালাউদ্দিন, জুবায়ের, রাব্বি, শফিকুল খান, আবরার, রায়হান, আনিস, সানজিদা আক্তার, তদবিরাম, সাবরিনা খন্দকার সুপ্তি এ নামে নাকি? আশরাফুল আরিফিন, জ্যোতিকা বিশ্বাস, আচ্ছা, আপনার নামটা তো এখানে লিস্টে নাই, ঠিক আছে? বেলিবর না জি ভাইয়া, কালকেও লিস্টে দেখি নাই, বাট আমি আপনাকে ফোন দিয়েছিলাম, পরে উনি বললো যে দিয়ে দিবে। আচ্ছা, আপনার নামটা বলবেন? জান্নাতুল ফেরদৌস। আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? জি জি, এই নামেই রেজিস্ট্রেশন করা। ওকে, ঠিক আছে, আমি একটু নিচে লিখে রাখি যাতে করে তার মনে থাকে। আপনি ফার্স্ট ক্লাস করেছিলেন? জি ভাইয়া, করেছিলাম। তিনটা ক্লাসই করছেন, তাই তো? জি জি, কালকেও ভাই আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আমার কারেন্ট চলে গেছিল, পরে হয়তো বা আপনি অ্যানসার দিতে পারেন নাই বা আমি শুনতে পাইনি। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। আচ্ছা, কারো অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে, এমন কেউ আছেন? আর এই যে OMM, আপনি কথা বলুন, ঠিক আছে? আমাদের এখানে এমন না যে আপনি ক্লাস করতে পারবেন না, অবশ্যই ক্লাস করতে পারবেন, তবে সেক্ষেত্রে তো আপনি জানাতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ওই টিটু মিজান বলছিলাম। আমি নারায়ণগঞ্জ থেকে বন্দর থেকে রেজিস্ট্রেশন করছি। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার পাইছি, এক্সাম দিছি, কিন্তু ওই আমি কোনো মেসেজ বা কল পাইনি। তারপরে যে কারোর মাধ্যমে লিঙ্কটা পাইছি, আমি প্রথম ক্লাসটা করছি, দ্বিতীয় ক্লাসটা করছি, আজকেও করছি, কিন্তু ম্যাডামকে ফোন দিয়েছিলাম। ম্যাডাম বলছে আপনার নাম, মোবাইল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার সহ মেসেজ দিন। আমি দিয়েছিলাম, তারপরে বললো যে আমি চেক করে দেখবো। তারপরে আবার ফোন দিছি, ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখা হয় আপনাকে জানাবো। তারপরে আবার ফোন দিছি, তারপরে কিছু বলে নাই এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ক্লাস করুন। আর আপনি দয়া করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম এবং মোবাইল নাম্বার, এটা কি আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? জি জি, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আপনি, এই যেখানে আমরা সবাই কথা আছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এই তিনটা ইনফরমেশন দেন, আমি আপনার নামটা লিস্টে উঠিয়ে ফেলি, ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া, জি। আচ্ছা, গ্রুপে আমার নাম, মোবাইল নাম্বার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিব। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা জিনিস দেন। আমার নাম তো ভাইয়া টিটু মিজান, MM নামে না। না না, এখানে হচ্ছে এই যে আপনি যে আইডি দিয়ে লগইন করেছেন বা ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন, তো এখানে আপনার নাম OMM শো করছে। ওকে, আপনার হয়তো আমি তো এখানে আপনার ফুল নামে, জি আমি তো ওই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করার সময় MD টিটু মিজানই দিছিলাম। হোয়াটসঅ্যাপে না, গুগল মিটটা তো সাধারণত গুগলের আইডি দ্বারা করা হয়। জিমেলের আইডি, ওইখানে যে ইউজার নামটা থাকে সেটা শো করে। ওকে, ওইখানে OMM আর কি 3টা M এইটা দেয়া। তো আচ্ছা টিটু ভাই, আমি এখন তো জানলাম যে আপনার নাম টিটু। আপনি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেন, আমি এই লিস্টে উঠিয়ে ফেলবো। ওকে, তাহলে আপনি প্রতিদিন আমি আপনার অ্যাটেন্ডেন্সটা দিতে পারবো। জি জি, ঠিক আছে, আমি 3টি ক্লাস করছি ভাই। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আমরা যেহেতু অডিও ক্লাস করতেছি, আপনার ভিডিওর দরকার নাই, আপনি শুধু কথা শুনলেই হবে, আপনাকে আমার দেখার দরকার নাই। আচ্ছা, ভিডিও অফ করে দেন।
আপনি তো ভিডিওর মাধ্যমে কানেক্ট হয়েছেন তাই না? ভিডিও অফ করে দেন। জি। শুধু আমার কথা শুনলেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি তার যেহেতু পেলাম নামটা, আপনি এই গ্রুপে দিয়ে দেন। ওকে, জি আচ্ছা। হ্যাঁ, আপনি বারবার বলছেন কেন আপনার নাম এমদাদুল? আমি তো আর আপনার কথা জিজ্ঞেস করছি না, আমি তো জানি আপনার নাম এমদাদুল হক, আপনার অ্যাটেন্ডেন্সও দিয়েছি। আমি কি এই ওএমএম বলছি? আপনি ভাবছেন আপনাকে বলতেছি? না না আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করি। আমাদের অ্যাটেন্ডেন্স নিতেই তো অর্ধেক সময় চলে গেল। অনেক মানুষ তো, আবার দেখা গেল আমাদের দেশে নেটওয়ার্কের যে অবস্থা, নেটওয়ার্কেও আপ ডাউন করে। কিন্তু প্রেজেন্ট দিতে পারি না। এটা করা যেতে ভালো। যেমন আমারটা সিরিয়াল আমি দেখছি এখানে 39 40 এইভাবে দেওয়া হলে সহজ করা যেত। শিমুল হোসেন, আপনার সিরিয়াল তো আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি, শিমুল দিয়েছি। না না ভাই, আমি বলতেছি যদি অ্যাটেন্ডেন্সটা আরেকটু শর্টকাটে করা যেত তাহলে আমাদের টাইম সেভ হইতো। এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে শর্টকাটে করব? আপনার ওই যে সিরিয়ালটা যেমন ধরেন আমার যে নামটা না, নামের যে সিরিয়ালটা আমি লক্ষ্য করছি এখানে 39, অর্থাৎ আমি 39 মনে রাখলে আপনি সহজে দিয়ে দিতে পারবেন। কারণ অনেকের এখানে স্যার যে জিমেইলের নামটা ম্যাচ হয় না। প্রথম দিকে একটু সমস্যা হবে, তারপরে আমি দেখবেন এই যে এক নজর দেখলেই এটা ঠিক হয়ে যাবে। জি ভাই, প্রথম দিকে একটু সমস্যা হবে। আর ভাই শর্টকাট হয় স্বাভাবিক। আর এখানে যারা ধরেন আমি আর 2-3 দিন পরে যারা জয়েন করেনি একদম তাদের নামগুলোকে রেড মার্ক করে দিব, তো সেগুলোকে নিয়ে আর আমার চিন্তা করতে হবে না। আপনারা তো জয়েন করেন 32-33 জন, ওকে? তো ওই তাদের নামটা মনে রাখা যাবে। প্রথম দিকে একটু ঝামেলা হয়, যেমন এই জান্নাতুল ফেরদৌস, তারপরে এই যে টিটো ভাইয়ের এই ঝামেলাগুলো হচ্ছে প্রথম দিকে একটু। এগুলো আবার 2-3টে আরও কয়েকটা ক্লাস গেলে এগুলো ঠিক হয়ে যাবে। আর একটা বিষয়, আপনি যদি শেষে এসে জয়েন করে আমাকে বলেন আবার অ্যাটেন্ডেন্স দিতে, সেটা আবার অ্যাটেন্ডেন্স ওপেন করা খোঁজা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। আপনারা দয়া করে নীলিমা মল্লিক যে এখন জয়েন করেছে। আচ্ছা নীলিমা মল্লিক, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি, ওকে? আপনি বাকি ক্লাসটা করেন, ওকে? আর সজীব, আমি আপনার নামটা আছে খুঁজে পাচ্ছি না। এমডি জাকির ভাই, এমডি জাকির। এমডি জাকির, জি ভাই, কালকেও প্রেজেন্ট দিতে পারি নাই, আমার লাইনে সমস্যা ছিল। দেখেন তো আপনার নামটা দেখলে আমাকে বলেন। 38 জি ভাই, 38 এ যান। হ্যাঁ কালকে ভাই দিতে, হ্যাঁ দিয়েছি, ওকে? আচ্ছা, আর কারো বাকি আছে? নাই। এই যে আকাশ নীল, আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। আকাশ নীল, স্যার আমি কথা বলতে চাচ্ছি। জি বলেন। আকাশ নীল কাজে এটা স্যার আমার পিসি জিমেইল আর কি, সেজন্য দুইটাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ নীলিমা মল্লিক, আমি আপনার আজকে অ্যাটেন্ডেন্স দিয়েছি। আপনি গতকালকে জয়েন হননি, তো আমি গতকালকেটা দিইনি। আর এখন আপনি ক্লাস করুন, বাকি ক্লাস করুন। আর আজকে আমি ভিডিও দিব, ওই ভিডিওগুলো দেখে নিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া। তবে এখানে সিলেকশন টুলে এলিপস টুলটা একটু সমস্যা হইতেছে। সিলেকশন টুলে কোনটা? সিলেক্ট করতে এলিপস টুলটা সিলেক্ট করতে একটু সমস্যা হইতেছে। পাশে একটা মানে বিন্দু টাইপের চিহ্ন আছে, ওটার মধ্যে ক্লিক করলে এটা ভাগ হয়ে যাইতেছে কোনাকুনি। কিসে? এলিপস টুল যেটা। আচ্ছা, আগে এলিপসটা দেখাই। আমাদের পাশে যে আমরা তো, জি বলুন। দেখেন আপনি এই রেক্টেঙ্গুলারে সিলেক্ট করতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ এটা পারছিলাম, কিন্তু ইলিপসটা নেওয়ার পরে কিরকম যেন ডিভাইড হয়ে যায় এটা। আচ্ছা দেখি। তো আমরা এই সিলেকশন টুলের 5টা কাজ দেখলাম। ওকে, এখন আসুন আমি হচ্ছে পাশাপাশি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখাই, যেটা আমি এই ইলিপস এগুলো একটু পরে দেখাচ্ছি। ওকে, এই কাজটা, এটার 3টা কাজ আছে, এই 3টা কাজ দেখিয়ে তারপরে যাব। আর একটা কথা মনে বলি, আপনারা আরেকটু ফাস্ট এগুলোকে ক্যাচ করতে হবে, ঠিক আছে? আরেকটু ফাস্ট ক্যাচ না করলে বা আমি সামনে না আগাতে পারলে কিন্তু আবার শেষ করতে পারবো না, তখন দেখা গেছে ঝামেলায় হয়ে যাবে। তো আমি এখন এই ডিরেক্ট সিলেকশন টুলের 3টা কাজ দেখাবো। আমি বলেছি যে সিলেকশন টুল দ্বারা যেখানে আমি কাজ করতে পারবো না সেটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা করতে পারবো, আর কি সিলেকশন টুল দ্বারা যে কাজগুলো আমি করতে পারবো না সেই কাজগুলো আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা করতে পারি। আর শুধুমাত্র এই একটা মাত্র টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল, এইটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল একমাত্র টুল যিনি সিলেক্ট ছাড়া কাজ করে, সিলেকশন থাকলে কাজ করবে না। যেমন আমি যদি একটা রেক্টেঙ্গুলার কাজ করি, এটাকে আমি জানি যে কোনো কাজ করতে হলে আমাকে সিলেকশন করে নিতে হবে। শুধুমাত্র এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি কাজ করব তখন আমার এই শেপটা সিলেক্ট থাকবে না, সিলেকশন থাকবে না, এই শেপটা এইভাবে ডিসিলেক্ট অবস্থায় থাকবে। যদি সিলেক্ট অবস্থায় থাকে তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল কাজ করবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ, তো দেখেন আমি যখন এটা সিলেক্ট করে, আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলের 3টা কাজ দেখাবো। আমি সিলেকশন টুল দ্বারা এভাবে যদি ড্র্যাগ বড় করি, একটু মাইক্রোফোনটা অফ আছে, একটা নয়েজ আসতেছে আমার এখানে, আপনাদের এখানে আসছে কিনা জানি না। তো আমি এভাবে স্ক্রলিং করলে যে কোনো একটা দেখেন আমি চাচ্ছি শুধু এই কর্নারটাকে বড় করতে বা এই কর্নারটাকে বড় করতে। ওকে, এই কর্নারটাকে বড় করতে চাই একদিকে, কিন্তু আমি যখন এটাকে বড় করছি আমার এখানে উইথ এই কর্নার এবং এই কর্নার দোনোটাই বড় হয়ে যাচ্ছে, তাই না? দোনোটাই বাড়তেছে। আবার যখন ছোট করতেছি দোনোটাই ছোট হচ্ছে। ওকে, আমি শুধুমাত্র এই কর্নারটাকে বড় করতে পারি না, এটা হচ্ছে আমার সিলেকশন টুলের সীমাবদ্ধতা। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি শুধু এই কর্নারটাকে বড় করতে পারি। দেখেন এই কর্নারটাকে যখন বড় করছি তখন শুধুমাত্র এই কর্নারটাকেই বড় হচ্ছে, আদার্স যে কর্নারগুলো আছে সেগুলো কিন্তু আমার বড় হচ্ছে না, শুধু এই কর্নারটাকেই আমি ধরে এভাবে বড় করতে পারছি। আর একটা বিষয় সেটা হচ্ছে মনে রাখতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল সবসময় অ্যাঙ্কর পয়েন্টের উপরে কাজ করে। এখন আপনি যে এটাকে ধরে বড় করবেন না, এটা পারবেন না। এখানে আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এখন কিভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব? অ্যাঙ্কর পয়েন্ট ভাই কিভাবে অ্যাড করব? ওকে, কিভাবে অ্যাড করব একটু পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় এই ডিরেক্ট সিলেকশন টুলটা একটু আমি পরে দেখাই। ওকে, এটা একটু পরে দেখাই, তাহলে আপনার সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। মুক্ত আক্তার কিছু বলবেন? না বললে মাইক্রোফোনটা অফ করুন। আচ্ছা, তো আমি এর আগে এই ডিরেক্ট সিলেকশন টুলটার আগে একটু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা টুলটা একটু দেখিয়ে আনি। ওকে, আর আমি এখানে যে টুলগুলো আছে এগুলো একটু পরে দেখাচ্ছি। তো আমার এই যে পেন টুলটা আছে, ওকে, পেন টুল আমার যে সিলেকশন টুলের তারপরে ম্যাজিক ওয়ান টুল, তারপরে হচ্ছে পেন টুল। এই পেন টুলে আমার এখানে এই যে সাদা অ্যারো চিহ্ন আছে, তার অর্থাৎ এর ভিতরে আরও টুল আছে, তাই না? আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এটাকে আমি এখানে ক্লিক করে বাইরে নিয়ে আসছি। তো এই প্লাস হচ্ছে, প্লাস দ্বারা যে টুলটা এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর মাইনাস দ্বারা যেটা এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমি যখন একটা শেপ তৈরি করি তো এই শেপের কিছু অ্যাঙ্কর পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো আমার শেপটাকে সেই আকারে রাখে। এই পয়েন্টগুলো যদি না থাকে তখন আপনারা ওই শেপটার থাকবে না।
যেমন ধরুন আমার এই শেপটা, এটা একটা রেক্টেঙ্গুলার, তাই না? এই রেক্টেঙ্গুলারে কিন্তু এই 4টা অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমার এই রেক্টেঙ্গুলারটা তৈরি। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা অফ করে দেই, তাহলে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা অফ করে দেই, তাহলে আমার এটা আর রেক্টেঙ্গুলার আকার থাকবে না, তখন এটা দেখা গেছে একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার একটা শেপকে ধরে রাখে আর কি, একটা শেপের আকৃতিটাকে নিয়ে রাখে। আর এর ভিতরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাত। ওকে, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং পাতের মাধ্যমেই একটা শেপ তৈরি হয়। দেখেন আমি যখন ফিল কালারটা অফ করে দিচ্ছি এবং স্ট্রোকও অফ করে দেই, এরপরে যে জিনিসটা আপনি দেখছেন এইটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট, এই যে 4 সাইডের কর্নারে, আর এগুলো হচ্ছে আমার এমনিতেই মধ্যমা বা সেন্টার নির্দেশক পয়েন্ট। ওকে, এগুলো কিন্তু আবার অ্যাঙ্কর পয়েন্ট না। আমি যখন এটাকে ডিসিলেক্ট অবস্থায় থাকলে এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এই যে 4 কোণায় 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, এটার মাধ্যমেই একটা শেপ। আর একটু কালার দিয়ে নেন তাহলে ভালো হবে। না না, কালার দিলে তো আর আপনি এটা বুঝতে পারবেন না, আমি কালারটা একটু পরে দিচ্ছি। তো এই কর্নারগুলো হচ্ছে আমার, এই কর্নারগুলোর মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে এই যে এইটা দেখছেন না, এটা হচ্ছে পাত নিয়ে আরও সামনে বিস্তারিত বলবো। এই পাতের মাধ্যমে একটা শেপ আর কি, সে শেপ আকৃতিতে থাকে। এখন সেটা রেক্টেঙ্গুলার বা অন্য যে কোনো আকৃতিতে ইসেই থাকুক না কেন, অবস্থায় থাকুক না কেন, কিন্তু একটা শেপ হতে হলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট লাগবে এবং হচ্ছে আমার এই পাত লাগবে একটা শেপ তৈরি করতে হলে। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার আরও বেশি অ্যাঙ্কর পয়েন্ট আমি যোগ করতে পারি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যেখানে আমার প্রয়োজন সেখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। আবার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি ডিলেটও করে দিতে পারি। তো অ্যাড করার কাজ হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা অ্যাড করতে পারি, আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমি অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে পারি। আর একটা কথা মনে রাখবেন, অ্যাঙ্কর পয়েন্ট সবসময় পাতের উপরে হয়, আমার স্ট্রোকের উপরে হয় না। সেটা যদি আমি একটু দেখাই, আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, এটা আমার স্ট্রোক, তাই না? আর এই যে ভিতরে দেখছেন, স্ট্রোকের মাঝে দেখছেন, এটা হচ্ছে আমার পাত, আর এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট। আমি এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমি জাস্ট হচ্ছে যেখানে ক্লিক করব সেখানেই একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। এই যে দেখেন কি বলছে, প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ এ পাথ। আমি পাতের উপরে ক্লিক করেছিলাম, যে কারণে আমাকে এটা শো করেছে। আমি ঠিক পাতের উপরে ক্লিক করব, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে। এখন দেখেন, আমি অনেকে মনে করে কি আমার পাতটা এই স্ট্রোকে থাকে, তো যে কারণে অনেকে মনে করে পাতের স্ট্রোকটা এই পাতটা স্ট্রোকের মধ্যে থাকে, যে কারণে মনে করে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো মনে হয় স্ট্রোকের উপরে অ্যাড হচ্ছে। তাই না, অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড হয় পাতের উপরে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে না, আমাকে এই যে মেসেজটা দিবে। এখানে ক্লিক করলেও আর হবে না, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে না। আমি মিডলে ক্লিক করলেও হবে না, আমাকে এক্স্যাক্ট পাতের উপরে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলেট করতে পারি। এখন দেখেন, আমি যে একটু আগে বললাম যে আমার এই রেক্টেঙ্গুলার আকৃতিতে রেখেছি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এবং পাত। আমার অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিচ্ছি, দেখেন আমার এটা আর রেক্টেঙ্গুলার আকারে নাই, এটা কিন্তু এখন একটা ত্রিভুজ আকৃতিতে। আমি এটাকে অফ করে দিই, এটাও আর ত্রিভুজ আকৃতিতে নাই। ওকে, তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করা। আর এটা আমি পাবো কোথায়? এটা পাবো হচ্ছে আমার পেন টুলের ভিতরে। এই যে পেন টুল আছে, পেন টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করলে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল পেয়ে যাবেন। ডিলিট করার পর আবার আগে শেপে কিভাবে নিয়ে এসে পড়লেন? তারপরে যে বলুন। আচ্ছা, ডিলিট করার পরে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করার পর আচ্ছা, আমি যদি এটাকে ডিলিট করে দেই
তাহলে এরকমের হয়ে যাচ্ছে। এখন আবার রেক্টেঙ্গুলার আকৃতিতে কিভাবে নিয়ে যাব? জি জি, হঠাৎ করে নিয়ে এসে বললেন, এটা কিভাবে? শর্টকাট কোনো কমান্ড আছে? কোনটা? হঠাৎ করে আবার আগের শেপে যে নিয়ে আসা পড়লেন। উনি রিডু আনডুর কথা আমি বলতেছে। হচ্ছে আনডু করেছি। আনডু শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দ্বারা আমি আবার আনডু করেছি, আর কি পিছনে চলে গেছি, আমার আগের শেপ চলে গেছে। এখন আসুন হ্যাঁ, আনডু তো কন্ট্রোল জেড, রিডো কি? কি রিডোর জন্য কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল শিফট জেড। দেখছেন? আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তাই না? এখন আমি এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখাই। ডিরেক্ট সিলেকশন টুলের প্রধান যে বা 1 নাম্বার কাজ হচ্ছে আমি যে কোনো একটা কর্নারকে ধরে বড় করতে পারি। আর কর্নার মানে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে যে কোনো দিকে আমি সেটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, যে কোনো আকৃতিতে নিয়ে যেতে পারি। কীভাবে? আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরলাম, এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে আমি দেখেন যে কোনো দিকে নিয়ে যাচ্ছি, যে কোনো দিকে। এই অ্যাঙ্কর পয়েন্ট এটাকেও যে কোনো দিকে নিয়ে যাচ্ছি, এটাকেও যে কোনো দিকে আমি নিয়ে যেতে পারি। যে কোনো দিকে আমি এভাবে ধরে ধরে নিয়ে যেতে পারি। ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এটা। দেখেন আমি যদি একটু করে দেখাই, আমি ডিরেক্ট সিলেকশন টুল, ওকে। এখন দেখেন আমার এটা সিলেক্টেড, তাই না? সিলেকশন করা, যে কারণে সে কাজ করতেছে না। আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে এভাবে করছি, কিন্তু সে মুভ হচ্ছে আর কাজ করতেছে না। আমাকে এটাকে ডিসিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এটাকে আমার ডিসিলেক্ট করে কাজ আমি যে কোনো একটা শেপ তৈরি করতে পারি এই আর কি। যদি আমার কখনো এই রকমের শেপ দরকার হয়, যে আমার দরকার কোনো একটা পয়েন্টকে নিয়ে, আমি জাস্ট এগুলো কিন্তু এমনিতেই আপনি করতে পারবেন, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি। দেখেন আমি এভাবে একটা পিরামিড তৈরি করে ফেললাম। এই পয়েন্টগুলো আমি ভালোভাবে দেখবো আর কি, জুম করে, যে আমার ঠিক আছে কিনা। আমি সব এইগুলো পরে দেখাবো আস্তে আস্তে। তো যে কোনো একটা কর্নারকে আমার যে একটা অ্যাঙ্কর পয়েন্টকে যে কোনো দিকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা মুভ করাতে পারি। এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুলের একটা কাজ। এখন আসুন সেকেন্ড যে কাজটা, আমাদের সময় হয়ে যাচ্ছে। সেকেন্ড কাজ হচ্ছে আমি একটু আগে আমরা সিলেকশন টুল দ্বারা দেখেছি যে এভাবে আমি কর্নারগুলোকে রাউন্ড করতে পারি, তাই না? কিন্তু আমার এখানে একটা সীমাবদ্ধতা ছিল যে আমি যে কোনো একটা বা দুইটা কর্নারকে আমি রাউন্ড করতে পারবো না, একটা বা দুইটা কর্নারকে রাউন্ড করতে পারবো না। কিন্তু আমি এই কাজটা সিলেকশন টুল দ্বারা করতে পারি। সিলেকশন টুল দ্বারা আমি করতে পারি। সিলেকশন টুল দ্বারা আপনি এখানে কিন্তু এভাবে আপনি রাউন্ড করতে পারবেন না, হ্যাঁ? এভাবে রাউন্ড সিলেক্ট করে রাউন্ড করলে আমার সবগুলোই হবে। কিন্তু আমাকে এজন্য এই যে শুধুমাত্র এই কর্নারটা, যে কর্নারটা আমি রাউন্ড করব, সেই কর্নারটাকে এভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আমার এই অপশনটা শো করবে, তখন আমি এভাবে ড্র্যাগ করে রাউন্ড করে নিব। ওকে, এভাবে রাউন্ড করে নিব। এই যে এই কর্নারটা রাউন্ড। হ্যাঁ, আপনি যে এই রেক্টেঙ্গেলটাকে ওই ট্রায়াঙ্গেল করলেন, পরে তো পিরামিড তৈরি করলেন। একদম দেখলাম আমি এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত একটু মার্ক করে দিলে এটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। এটা কিভাবে?
এইটার কথা বলছেন? জি, এটা প্রথমে রেক্টেঙ্গেল ছিল না, পরে আপনি এটা ট্রায়াঙ্গেল করে ফেললেন একদম এক মানে এই কর্নার থেকে অপোজিট কর্নারে নিয়ে। হ্যাঁ, এটা তো আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা করেছি। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা তো এটাই দেখালাম যে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট যে কোনো একটা সাইডের অ্যাঙ্কর পয়েন্টকে আমি যে কোনো দিকে নিয়ে যেতে পারি। এটাকে আমি এখানে এনে দিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। আমি এটাকে একটু এদিকে নিয়ে যাচ্ছি, এই তো। জি ভাই, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, তো আমি সেকেন্ড যে কাজটা করতে পারি এভাবে রাউন্ড করতে পারি যে কোনো একটা কর্নারকে ধরে। এখন আমার যদি মনে হয় এই কর্নার এবং এই কর্নারকে আমি করব, তখন আমি কি করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে ডিরেক্ট সিলেকশন টুলে আমি কিন্তু সিলেকশন টুল দ্বারা এভাবে ড্র্যাগ করে যে কোনো একটা কর্নারকে ধরতে পারবো না, তাহলে দেখুন সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এভাবে ড্র্যাগ করে একটা কর্নারকে ধরতে পারি, অথবা আপনি এটাকে যদি ক্লিক করেন তাহলে এই কর্নারটাই সিলেক্ট হবে। তখন আবার শিফট প্রেস করে এই কর্নারটাকে একটা ক্লিক করেন, তাহলে এটা হবে, শো হবে। তো তখন আমি যে কোনো একটা সাইডকে ধরে এভাবে ড্র্যাগ করলে আমার এই দুইটা কর্নারই রাউন্ড হচ্ছে। আমার যত দরকার আমি তত করতে পারি, বুঝছেন? তত করতে পারি। আবার আমি এটাকে ই করে নিই, আগের অবস্থায় নিই। তো আমি এই কর্নারগুলোকে যে কোনো একটা কর্নারকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা রাউন্ড করতে পারি, যেটা আমি সিলেকশন টুল দ্বারা করতে পারতাম না। থার্ড যে কাজটা সেটা হচ্ছে আমি চাই যে আমার শুধু এই সাইডের স্ট্রোকটা থাকবে না, সেটাকে আমি এখান থেকে করতে পারবো যে এক সাইডের স্ট্রোক থাকবে না। আমি যদি স্ট্রোকটাকে অফ করে দিতে চাই তাহলে এখানে নান করে দিতে পারি। আমি স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি ভালোভাবে বোঝার জন্য, একটু বড় করে। তো আমি কি পারবো যে কোনো এক সাইডের স্ট্রোকটা অফ করে দিতে? নান করে দিলে আমার সবগুলো স্ট্রোক অফ হয়ে যাচ্ছে, তাই না? আমি চাই যে কোনো এক সাইডের একটা স্ট্রোক অফ হয়ে যাক, তাহলে আমি এই ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি। যেমন ডিরেক্ট সিলেকশন টুলে যে আমি জাস্ট ড্র্যাগ করে এই সাইডেরটা সিলেক্ট করলাম, তারপর আমি ডিলিট প্রেস করি, আমার দেখেন এই সাইডের এই স্ট্রোক অফ হয়ে গেছে। এই সাইডে এখন আর আমার স্ট্রোক নাই, আছে স্ট্রোক নাই। এখন আপনি যদি আবার এই সাইডও করতে চান তাহলে কিন্তু আমার শেপটাই থাকবে না, শেপই সে নষ্ট হয়ে যাবে, এই রেক্টেঙ্গুলার শেপ থাকবে না। তো আমরা এরকমের যদি কোনো একটা সাইডের স্ট্রোকটাকে অফ করে দিতে চাই কোনো এক জায়গার, তো আমি সেটাকে করতে পারি। এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আর এক অ্যাঙ্কর পয়েন্টের মাঝে যে আমার ইটা থাকবে, স্ট্রোকটা থাকবে, সেটা আমি অফ করে দিতে পারি। এখানে আর একটা বিষয় আমি দেখাই দিই, যেমন আপনার মনে প্রয়োজন হলো অর্ধেক, আমার অর্ধেক রেক্টেঙ্গুলার থাকবে, অর্ধেক থাকবে না, ঠিক আছে? তখন আমি কি করতে পারি, আমি এই যে এটা আমার সেন্টার, তাই না? তো আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, করলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যে এটাকে ডিসিলেক্ট করে জাস্ট এই সাইডটাকে ক্লিক করলাম। এখন আমি ডিলিট করে দেই, দেখেন আমার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না, তো মিডলটা আমার নাই। এখন আবার আমি এটাকে ধরে আবার এটাকে দরকার হয় আমি ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আমি হ্যাঁ দেখানো যাবে। যদি আমার এরকমের মনে হয় যে আমার একটা শেপের, আমি একটা কথা আপনি মনে রাখেন যে আমি রেক্টেঙ্গুলার দ্বারা দেখাচ্ছি, তার মানে এমন না যে রেক্টেঙ্গুলারই এই অপশনগুলো কাজ করবে না, যে কোনো শেপেই কাজ করবে। আমি কিন্তু রেক্টেঙ্গুলার বলছি না, আমি শেপ বলছি, তাই না? যে কোনো শেপে আপনি এই কাজটা করতে পারবেন। যেমন আমি যখন পেন টুলের কাজ দেখাবো, আপনি নিজে নিজে শেপ তৈরি করতে পারবেন। আবার আদার্স আরও অনেক শেপ টুল আছে, সেগুলো দ্বারা শেপ তৈরি করতে পারবেন। সবগুলোতেই আমি এই অপশনগুলো ব্যবহার করতে পারবো। তো আমি এখন যেটা দেখাচ্ছি যে রেক্টেঙ্গুলার ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি যে কোনো এক সাইডের এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে অন্য এক অ্যাঙ্কর পয়েন্টের যে স্ট্রোক, এই স্ট্রোকটাকে অফ করে দিতে পারি, এই স্ট্রোকটাকে অফ করে দিতে পারি। কিভাবে?
আমি চাই যে আমার এই সাইডের স্ট্রোকটা, এখন আমি এই সাইডেরটা দ্বারা দেখাই যে এই সাইডের স্ট্রোকটা থাকবে না আমার। তো সেটার জন্য আমাকে ডিরেক্ট সিলেকশন টুল এবং আমি ডিসিলেক্ট করে দিলাম। তারপরে আমি এই যে আমার এই সাইডে আছে আমি এটাকে সিলেক্ট করলাম, এই সাইডের এভাবে ড্র্যাগ করে এই সাইডের স্ট্রোকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট যদি ডিলেট, আমার কিবোর্ডের ডিলেট অথবা ব্যাক স্পেস বাটন প্রেস করি তাহলে আমার এটা চলে যাবে, স্ট্রোকটা চলে যাচ্ছে। এখন আমার যদি এমন মনে হয় যে আমি চাই আমার এটার অর্ধেক থাকুক অথবা কোনো একটা অংশ আমি বাদ দিতে চাই, যে আমি এখানে একটা এইটুক বাদ দিতে চাই, তো তখন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। অ্যাড করে আমি ইচ্ছা করলে এখন এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই মাঝেরটুক আমি বাদ দিতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এখান থেকে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দেব, ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করব, আমার এটা ডিলিট হয়ে গেল। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই তিনটা কাজ করতে পারি। এক হচ্ছে আমি যে কোনো একটা কর্নারকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি যে কোনো দিকে নিয়ে যেতে পারি। দেখুন এটা আমার সিলেক্টেড, যে কারণে এমন হচ্ছে। এই যে এখন আমি ওই সময়ের ওই ভাইয়ের একটা কথা বলেছিলেন, একজন বলেছিলেন না যে আমি ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা রুটটা দেখানোর সময় যে আমি যদি এটাকে অ্যাঙ্কর পয়েন্ট রুটটা অফ করে দেই তাহলে আবার আমি আগের অবস্থানে নিয়ে যাব কিভাবে। দেখেন আমি আগের অবস্থানে তখন তো কন্ট্রোল জেড দ্বারা গেছি, কিন্তু এখন আমি এটাকে ইর মাধ্যমেও যেতে পারি, কি বলে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আবার আমি আগের অবস্থানে যেতে পারি। যেমন আমি এখানে দেখাচ্ছে, কিন্তু আমার এটা দেখাচ্ছে শেপটা বা এই রেক্টেঙ্গুলার এই আকারে ছিল, আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এটা তো আমার এখন সেন্টার হয়েছে, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড করতে পারি। এটা ধরে আমার যাবে না, এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিতে দিই। এখন যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এটাকে ধরে আমি আবার সেই আমার আগের অবস্থানে ফেরত নিয়ে যেতে, আবার আমি রেক্টেঙ্গুলারে নিয়ে গেলাম। তো আজকে আমরা দেখলাম কিভাবে একটা আর্টবোর্ডে নতুন একটা আর্টবোর্ড নিয়ে আসা যায়, কিভাবে সিলেকশন টুলের 5টা কাজ, ডিরেক্ট সিলেকশন টুলের 3টা কাজ, কিভাবে আমি একটা কপি করতে পারি, কপি পেস্ট করতে পারি। ওকে, এই বিষয়গুলো দেখলাম। আর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখালাম। পেন টুলটা নিয়ে আমরা একদিন আলাদা একদিন দেখব, পেন টুলটা আজকে আর দেখাবো। আমার আজকে হচ্ছে এর ভিতরে যে এই রাউন্ডেড, ইলিপস, পলিগন, স্টার এই টুলগুলো দেখানোর কথা ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। আশা করি আপনারা তাড়াতাড়ি জয়েন হবেন, তাহলে যাতে করে আমি তাড়াতাড়ি শুরু করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কারো কিছু বলার আছে ক্লাস সম্বন্ধে? জি ভাই, ক্লাস ভালো লাগলো। আমি তো আজকে প্রথম অ্যাটেন্ড করলাম, ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবার আগামীকালকে ফ্রাইডেতে তো আমাদের ছুটি, আগামী শনিবার ইনশাল্লাহ আবার দেখা হবে সকাল 11টায়। আর আমি ভিডিওগুলো গ্রুপে আপলোড করে দিচ্ছি, সরি ড্রাইভে আপলোড করেছি আর করে দিচ্ছি। আর গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস লিঙ্ক ওইটাই থাকবে, ওর ভিতরে থেকেই আপনি ক্লাস প্রতিদিন ওই লিঙ্কে ঢুকলেই আপনি ক্লাসগুলো পাবেন। ওকে, আমি প্রতিদিন আর এই আমার ক্লাসের জন্য কোনো লিঙ্ক দিব না, আর ক্লাসের ভিডিওর জন্য কোনো লিঙ্ক দিব না, লিঙ্ক ওই একটাই থাকবে। আমার ক্লাস লিঙ্ক সবসময় এটাই থাকবে, আপনি এটা সেভ করে রাখতে পারেন। ক্লাসের ভিডিওর লিঙ্কটাও আপনি সেভ করে রাখতে পারেন, ওইটাই থাকবে সব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।